বিকেলবেলা যখন নাইমের গোপন শত্রুর পাঠানো লোকগুলো বাড়িতে পা রাখে, তাদের বড় সাহেব তাদের অপেক্ষাতেই ছিলেন। বড় সাহেব, আমরা আপনার আর নূর ভাইয়ের কথা মোতাবেক হাসপাতালে গিয়েছিলাম, কিন্তু কি? হাসপাতালে কাউকে পাইনি। আর হাসপাতালে একজন ডেলিভারি গতকাল হয়েছে ঠিকই, কিন্তু তার নাম ঠিকানা কেউ জানে না। আমরা অনেক কষ্ট করেও কিছুই জানতে পারিনি। রাগে সামনে পড়ে থাকা চেয়ারে শরীরের সর্বশক্তি দিয়ে লাথি মারেন তিনি। আমি নিশ্চিত এটা নিয়াজের ছেলে পৌঁছিল। ওদের যত দ্রুত সম্ভব খুঁজে বের করতে হবে, না হলে আমার খুব বড় ক্ষতি হতে চলেছে। মধ্যবয়স্ক পুরুষটির উত্তেজনা যেন সীমা ছাড়িয়ে যাচ্ছে। নূর তা খেয়াল করে শুধায়, সাহেব, সবই তো আপনার হাতের মুঠোই। ওই 2 দিনকাল ছেলে আর কি করতে পারবে? নূর, খরগোশ আর কচ্ছপের দৌড় প্রতিযোগিতায় খরগোশ ভেবেছিল খেলা তার হাতেই, সেই জিতবে। আর এই ভাবনাই তাকে হারিয়েছে। শত্রু যতই ছোট হোক নিজের চেয়ে, তাকে খতম করাই শ্রেয়। কখন যে কচ্ছপ থেকে বাঘ হয়ে কামড়ে ধরে বলা যায় না। এখন তো মূল হোতা পৃথিবীর মুখ দেখেছে। তার কথায় চুপ হয়ে যায় নূর। লোকটা খানিকটা সময় নিয়ে কি যেন ভাবতে শুরু করেন, তারপর বলেন, তোর আরো খোঁজ লাগা। বাংলাদেশের প্রতিটি প্রান্তে পরিচিত গুপ্তচরকে টাকা দিয়ে নিজের ছেলেকে খুঁজতে, আর বলে দিস পাওয়ার সাথে সাথে যেন তাকে আর তার সন্তানকে। বুঝতে পেরেছিস তো? বাঁকা দৃষ্টিতে তাকান তিনি নূরের দিকে। নূর মাথা ঝাঁকিয়ে সাইজা নিয়ে পকেট থেকে ফোন বের করতে করতে প্রস্থান করে। ইন্টারভিউ শেষ করার বেশ অনেকটা সময় পরে অত্যন্ত সতর্কতার সাথে ভিন্ন গাড়ি করে ধানমন্ডির অ্যাপার্টমেন্টের উদ্দেশ্যে রওনা হয় অনিমেষ ও নাইম। পৌঁছে বেল বাজাতেই দরজা খুলে চৈতালি। এসেছো? তবে তোমাকেই কল করতে নিচ্ছিলাম এখন। বাবুর জন্য একটা প্যাকেটজাত দুধ এনে রেখো তো। তোমরা থাকো না সব সময়, কখনো লাগলে। আমতা আমতা ভাব চৈতালির। নাইম কিছুটা কপাল ভাঁজ করে অনিমেষকে বলে নিয়ে আসতে, আর সে কোনো দিকে না তাকিয়ে বেডরুমে ঢুকে যায়। বাসন্তী তাকে দেখে চোখ মুখ খিচে হালকা চেঁচিয়ে ওঠে। বস্তুত বাসন্তী বাবুকে খাওয়াচ্ছিল। নাইম কোনো প্রতিক্রিয়া দেখায় না। সে তার মতো দরজা আটকিয়ে টি শার্ট খুলতে শুরু করে প্রতিদিনকার ন্যায়। বাসন্তী পিট পিট করে তাকিয়ে দেখে যুবক নিজের মতো কাজ করছে, আর এদিকে তারও আগের মতোই অবস্থান। নাহিবাকে সরাবে এমন ভাব। তখনই রাম ধমক দেয় নাই, ভুলেও না, নাহিবাকে খাওয়া চুপচাপ। কিছুই তো আমার অদেখা নয়, তাহলে তোর বাচ্চার মা হতে না। তো এইসব ফালতু কারণে আমার প্রিন্সেসে খাওয়াতে বিন্দুমাত্র সমস্যা চলবে না কিন্তু। নাইমের হুমকিতে ভেঙচি কাটে বাসন্তী, আপন মনে বিড়বিড়ায়। এখন দরদ একদম উথলিয়ে পড়ছে। কিছু বললে মনে হলো? অস্পষ্ট কিছু একটা শুনে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো নাইম। জিভায় কামড় দেয় বাসন্তী, নত দৃষ্টিতে জবাব দেয়, না না, তেমন কিছু না। আমি বলছিলাম, মাহিবা এত সুন্দর নামটা কে রাখলো? নিশ্চয় অনিমেষ দা। আজব তো, অনিমেষ কেন আমার মেয়ে নাম রাখবে? আমি কি মরে গেছি নাকি? না না, আমি তা বলতে চাইনি তো। চুপ থাকো তুমি, আর একটা কথা বলবে না, অসহ্যকর। নাইম ট্রাউজার নিয়ে বাথরুমে চলে গেল গোসল করতে। বাসন্তী তৃপ্তির হাসি দেয়, আনমনেই বলে, আল্লাহ, আমি চেয়েছিলাম আমার স্বামী আমার বাচ্চাকে যাতে মন প্রাণ দিয়ে ভালোবাসে, কৃতিত্ব যাতে তার হৃদয় মস্তিষ্ক ছোঁয়। তুমি আমার দোয়া কবুল করেছো আল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু বাসন্তী কি জানে নাইমের মনে জাগ্রত কৃতিত্বই তার মাতৃত্বের জন্য কাল হতে পারে? বাসন্তী নাহিবাকে শোয়াতে গেলে আবারও ব্যথায় কুকিয়ে ওঠে। নাইম বাথরুম থেকে ছুটে আসে। বেশি ব্যথা করছে নাকি? ডাক্তার ডাকবো? না, আমি ঠিক আছি, এমন তো হয়ই। নাইম কি যেন মনে করে ফোন হাতে নেয়। কিছু একটা বেশ খানিকক্ষণ সময় নিয়ে ঘেটে ঘুরে দেখে ঘর থেকে বেরিয়ে যায়। একটু বাদে ফেরত আসে গরম পানির ব্যাগ নিয়ে। এটা পেটে দাও, আরাম লাগবে। আমি চেক করেছি, বেশি গরম না। তারপরে তোমার সয় নাকি দেখো। বাসন্তীর কথা মোতাবেক ব্যাগ হাতে নিয়ে উদরের উপরে রাখে। সত্যি অনেক আরাম লাগছে তার। সারাটা সময় যন্ত্রণার থেকে এখন একটু স্বস্তি পেয়ে চোখ বন্ধ হয়ে আসে তার আরামে। তুমি কিছু খেয়েছো? হ্যাঁ চৈতালি আপু,
স্যুপ দিয়েছিল। আচ্ছা, তাহলে এখন ঘুমানোর চেষ্টা করো। তোমার পা নিশ্চয়ই ব্যথায় ধরে আছে, আমি তেল দিয়ে মালিশ করে দিচ্ছি। পা টিপে দিতে শুরু করে নাইম। চেহারা সবসময়কার ন্যায় গম্ভীর্যপূর্ণ। বাসন্তী অবাক হয় না। সামনের পুরুষটা এমনি যতই নিষ্ঠুর হোক, বাসন্তীর অসুস্থতায় বাসন্তীকে রানী ভিক্টোরিয়া বানিয়ে ফেলতে বাদ রাখে না। মাঝে মাঝে আফসোস হয় বাসন্তীর, লোকটা কেন সবসময় এমন যত্নশীল ভালোবাসাময় থাকে না। বড় সাহেব, একটা খবর দেখলাম, কাজের বা সম্পর্কিত না কি জানি না, তবুও আপনাকে বলতে হবে মনে হচ্ছে। হেয়ালি না করে বলে ফেলো তনুর, এমনিতেই কম চিন্তা নেই যে এখন তোমার ধাঁধা নিয়ে ভাববো। নাইম নায়ক এক গায়কের একটা ভিডিও ভাইরাল হয়েছে। উনি একজন ছেলে ও দুইজন নারী সমবেত আমাদের এখানকার সদর হাসপাতালে গিয়েছে, আর তার মানে একজন আন্তঃসত্ত্বা নারীও ছিল, যার সদর হাসপাতালেই ডেলিভারি হয়েছে। ভিডিওটা খুব সম্ভবত গতকালেরও। আর আমাদের তথ্য মতে সেই দিন হাসপাতালে একজনেরও বাচ্চা হয়েছিল, সেখানে বাড়ি থেকে যাওয়া মেয়েটি। মোস্তফাকে ডাকো, দেখো এটা খানবাড়িতে ঢোকে গাড়ি কিনা। গাড়ি হাসপাতালে গিয়েছে তার শোনা কথা হলেও গাড়ি খানবাড়িতে ঢুকতে তো দেখেছে। মোস্তফা নামক যুবককে ডাকানো হয়। সে আমতা আমতা করে বলল, আসলে সাহেব, আমি তো গাড়ির নম্বর তুলতে পারিনি, আবার খান বাড়িতে ঢুকতে দেখেছিলাম সন্ধ্যার আবছা আলোয়, তাই অস্পষ্ট দেখেছি। তবে যতদূর মনে হচ্ছে গাড়িটা এমন আকার আর এমন ধরনের ছিল, রংটা তো কালোই ছিল। মোস্তফাকে কয়েকটা হাজার টাকার নোট ধরিয়ে পাঠিয়ে দেওয়া হয়। কিছু সময় নীরবতা কাটিয়ে নূর জিজ্ঞেস করে, এখন কি করবেন বড় সাহেব? এই ছোকরাকে বাড়ি থেকে যত ক্ষমতা ব্যয় করে পারো তুলে আনো আমার আস্তানায়। সাথে ওর বাড়িতে যারা যারা থাকবে সবাইকে তুলে আনবে। একবার আমার আস্তানায় তুলে আনলেই সন্দেহ পরিষ্কার হয়ে যাবে। স্যার, বাসা কারা কারা ঢুকে যেন সব ভাঙচুর করে গেছে। আমরা বারবার চেষ্টা করে আটকাতে পারিনি, আমাদের আটকে রেখেছিল তাদের লোকজন। ঘুম ঘুম চোখে কলটা রিসিভ করতেই কথা বলে ওঠে ফোনের অপর পাশের ব্যক্তিটি। নাইমের ঘুম যেন উড়ে যায়। ফোন কান থেকে সরিয়ে সামনে এনে দেখে গুলশানের বাসার কেয়ারটেকার কল করেছে। হোয়াট, মানে কি এসবের? কখন, কিভাবে হলো? এই তো স্যার, মিনিট খানেক আগেই তারা বের হয়ে গেছে। রাতের 3:30টার দিকে হুট করে বেল বেজে ওঠে। আমরা আপনি বা আপনার লোক ভেবে ঘরে ঢুকতে দিলেই আমাদের বেঁধে ফেলে। তারপর আপনার খোঁজ করে, আপনি নেই জেনে তন্ন তন্ন করে কি যেন খোঁজে আর ভাঙচুর করে পুরো বাড়িতে। নাইম কয়েক মিনিট চুপ থাকে। কিছু একটা ভাবছে সে। ভাবনা শেষে বিরস গলায় বলে, তোমরা বাসা তালা মেরে তোমাদের গ্রামের বাড়ি চলে যাও, যতদিন আমি না বলবো ফিরবে না। ঠিক আছে স্যার। কল ডিসকানেক্ট হয়ে যায়। কূটনৈতিক ভাবনার অথৈ সাগরে ডুব দেয় সে। আমার দুর্ভাবনাই সত্যি হলো, তারা আমাকে সন্দেহ করেই ফেলেছে। সব থেকে বেশি ঝুঁকি নাহিবার, ওকে আগে দূরে সরাতে হবে, বহু দূরে। কিন্তু বাসন্তী, ও কি রাজি হবে? রাজি না হলেও কিছু করার নেই। আমার বাচ্চার জানের কাছে ওর অভিমত ম্যাটার করে না। ফোন ঘেটে কাউকে কল করে সে। কথা শেষ করে কল কাটতেই পৈশাচিক হাসি ফুটে ওঠে তার চোখে মুখে। শকুনি মামা, খুব দ্রুতই তোমার শান্তি কেটে দেবো আমি। তোমার চিন্তা, চেতনা, মন, মস্তিষ্ক সব কিছুর ভিড় থাকবেই নাইমের। সেই খেলার বয়স থেকে তর পাচ্ছি আমি। ক্ষমতা বিস্তার করছি শুধু ভদ্র সমাজেই না, অভদ্র সমাজেও, যেন আমার দহনের আগুনে তুমি মৃত্যুর জন্য তর পাও। এতটা ভয়ঙ্কর শোধ নেব যে আমার কথা ভাবতেই তোমার রূহ শুদ্ধ কেঁপে উঠবে। শুধু সময়ের অপেক্ষা। এদিকে বাসন্তী গভীর তন্দ্রায় ডুবে। সে কি জানে তার প্রাণ ভ্রমরা ছিনিয়ে নেওয়ার ভাবনায় মশগুল কেউ। বাসন্তীর ঘুম হালকা ভাঙলে বাবুকে ধরার জন্য বাম পাশে হাত রাতেই দেখে বিছানা খালি। চকিত হয়ে চোখ খুলে সেদিকে তাকায় সে। নাহিবা সেখানে নেই। বালিশের নিচে রাখা ওড়নাটা গায়ে জড়িয়ে যন্ত্রণাময় দেহ নিয়ে কোনো রকম বেডরুম থেকে বের হয়। বের হয়ে দেখে সোফাতে নাহিবাকে কোলে নিয়ে বসে আছে নাইম। চামচ দিয়ে একটু একটু করে দুধ মুখে তুলে দিচ্ছে সে। স্বস্তির শ্বাস ফেলে বাসন্তী। ভাবে, আহ, কি সুন্দর পিতা কন্যার ভালোবাসার দৃশ্য। সে আস্তে আস্তে রান্নাঘরের দিকে এগিয়ে যায়। সকালের চা নাস্তা তো বানানো বাকি।
কোনো দরকার নেই, চুপচাপ এখানে এসে বসো, বাবুকে খাইয়ে আমি খাবার দিচ্ছি। বাসন্তী বিপরীতে উত্তর দেওয়ারও সাহস পায় না, চুপচাপ নাইমের পাশে এসে বসে। নাহিবাকে খাইয়ে নাইম চা নাস্তা নিয়ে আসে। আজ ব্রেকফাস্টের জন্য কফি আর গ্রিলড চিজ স্যান্ডউইচ নাইম নিজ হাতেই বানিয়েছে। এ তার জন্য নতুন কিছু না। তার কৈশোর এবং উঠতি যৌবনকাল যে কেটেছে একাকী হোস্টেলে। বাসন্তী ইঁদুরের মতন একটু একটু করে খাচ্ছে। চৈতালি সবেমাত্র ফ্রেশ হয়ে তার জন্য নির্ধারিত ঘরটি থেকে বের হলো। তখনই বেল বেজে ওঠে। বাসন্তী নিজের ওড়না ঠিক করে মাথায় কাপড় দেয়। চৈতালি তন্দ্রাবিষ্ট চোখে গেট খুলতে নিয়েই অনিমেষ সহ একজোড়া নরনারী প্রবেশ করে। নারীটির পরনে কালো বোরখা, গোটা দেহের মাঝে মুখশ্রীটাই খোলা শুধু। পুরুষটির পরনে সাদা পাজামা পাঞ্জাবি। নাইম হাসি মুখে তাদের স্বাগতম জানায়। অনিমেষ ভ্রুকুঁচকে দাঁড়িয়ে। দরকার আছে বলেই বলেছি রে অনি, নাহিবাকে নিতে এসেছে ওনারা, এখন থেকে প্রিন্সেস ওনাদের কাছেই থাকবে। মুখে নেওয়া স্যান্ডউইচের টুকরোটি গলধকরণ করছিল বাসন্তী। কথাটা শুনতেই তার মনে হলো শত শত হাত তার গলা টিপে ধরেছে। খুব কষ্টে খাবারটা গিলে সে। কি বলছেন এসব? আমার মেয়ে কোথায় যাবে? কোথাও যাবে না, আমার মেয়ে আমার সাথে থাকবে। বিক্ষুব্ধ কণ্ঠে বেদনার ছাপ স্পষ্ট। অস্থির হয়ে উঠেছে বাসন্তী। নাইম ধমক দিয়ে ওঠে। চুপ, একদম চুপ থাকো, বেশি বোঝো না, নাহিবার জন্য যা ভালো তাই আমি করছি। নাইমের ধমকে যার রুহ অবধি কেঁপে উঠত, সে আজ পরম সাহসিকতার সহিত পর্বতের মতন মাথা উঠিয়ে দাঁড়িয়ে নাইমের কোল থেকে নাহিবাকে ছিনিয়ে নেয় সে। তার চোখ মুখ দেখে মনে হচ্ছে কোনো ক্ষত বিক্ষত বাঘিনী। কেন চুপ করবো? আমি 8টা মাস পেটে রেখে আমি জন্ম দিয়েছি। আপনি কি জানেন মাতৃত্বের? যেই সন্তানকে বাঁচানোর জন্য আপনার এত মানসিক শারীরিক অত্যাচার সহ্য করেছি, তাও আপনার কথা শুনে অ্যাবর্শন করিনি। সে আমি আমার বাচ্চা দিয়ে দিব এত সহজে? আমি জানি তোমার জন্য এটা মুশকিল, কিন্তু নাহিবার ভালোর জন্য আমি ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি। এজন্য আমি বলেছিলাম বাচ্চা নেওয়া দরকার নেই। নাইমের চেহারা গম্ভীর্যপূর্ণ, কথাবার্তা একদম শান্ত ও স্বাভাবিক, যেন এমনটাই হওয়ার ছিল। তার এমন ভাব দেখে আরো তেতে ওঠে বাসন্তী। রাগে রীতিমতো হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছে রমণী। তার কণ্ঠস্বর সুউচ্চ। হেয়ালি করবেন না, আপনি আসলে আমার মেয়েকে দেখতেই পারেন না, ঘৃণা করেন। এর জন্যই তো পৃথিবীর মুখ দেখার আগে মেরে ফেলতে বলেছেন। তারপরেও আমার বাচ্চাটা যখন যুদ্ধ করে পৃথিবীতে এসছে, তাও আপনার সহ্য হচ্ছে না, দূরে রেখে আসতে যাচ্ছেন। আমার তো মনে হয় সব কিছুই একটা বাহানা। আমার মেয়েকে মেরে ফেলতে চান আপনি। বাসন্তীর রাগ, চেঁচামেচি, অত্যাধিক সাহসিকতা তার সম্মুখে ইত্যাদি সব সহ্য করে ফেললেও শেষ বাক্যটি শ্রবণগত হতেই নিজেকে আর নিয়ন্ত্রণে রাখতে পারেনি নাই। সবার সম্মুখেই চুলের মুঠি ধরে তাদের কাঙ্ক্ষিত সেখানে ওর জীবন নিতে আর কি, যে কোনো সময় ওকে খুঁজে মেরে ফেলতে পারে। তুই বুঝছিস ওই কষ্ট, যেখানে তোর সারাটা ক্ষণ বোধ হয় তোর ভালোবাসার মানুষটি অনিরাপদ শুধু তোর সাথে সম্পর্কিত থাকার জন্য। নাহিবা ভূমিষ্ঠা হওয়ার পর থেকে প্রথমবারের মতন আমি প্রতি মুহূর্তেই কষ্টের দহনে পড়ছি। তোকে কষ্ট করে পৃথিবীর মুখ দেখিয়েছিস, ওর মা তোর কষ্ট হচ্ছে, ব্লা ব্লা, আই ডোন্ট কেয়ার। আমার জাস্ট আমার বাচ্চাকে, আমার ভালোবাসাকে, আমার একমাত্র প্রিয় মানুষকে সেফ রাখা দিয়ে কাজ। I'm doing so. What you think? What you will? I literally don't care. Just go to hell. বলে নাহিবাকে কোলে নিয়ে বেরিয়ে যায় সে। বাসন্তীর মাঝে বাধা দেওয়ার শক্তিটুকু নেই। নাইমের কথা শুনে পৃথিবী থমকে গেছে, কিছুই বুঝে উঠতে পারছে না সে। মাথার ভেতরটা যেন শূন্য হয়ে পড়েছে। ধীরে ধীরে চোখের সামনে সবকিছু ঘোলাটে হতে শুরু করেছে। পর মুহূর্তেই সবকিছু অন্ধকার।
বাসন্তীর চেতনা ফিরতেই চেতনা হারানোর পূর্বের সবকিছু মনে পড়ে যায়। জন্মদানের জন্য হওয়া নিজের শারীরিক যন্ত্রণা ভুলেই বসেছে সে সন্তানের হাহাকারে, কিন্তু উঠে দেখে সে ওই আলিশান বাড়িটির কামরায়। নাইম, নাইম, আপনি কোথায়? আমার মেয়ে কই নাইম? কাঁদতে কাঁদতে চেঁচাচ্ছে সে। নাইম ছুটে এসে তাকে জড়িয়ে ধরে। ছুটে আসে অনিমেষ আর চৈতালি, তাদের মুখশ্রী ও মলিন। দুর্বল দেহ নিয়ে নাইমের বুকে মাথা ঠেকিয়ে বাসন্তী ফোপাতে ফোপাতে বলে, আপনার আমাকে আর আমার মেয়েকে পছন্দ নয়, তাই তো? আমি আমার মেয়েকে নিয়ে বহু দূরে চলে যাব, তবু আমাকে আমার মেয়ে ফিরিয়ে দিন। বাসন্তীর দুই অধরে আঙুল চেপে ধরে নাইম। বসন্ত কুমারী, আমি মরে গেলেও তোমরা আমার ছায়া মুক্ত হবে না। তুমি আমার সব থেকে প্রিয় রতন প্রাণ ভ্রমরা, নাহিবা আমার ভালোবাসা জীবন রাখি। সুতরাং এই কথা তো বলোই না। আর তুমি শান্ত হও। এই ফাজ নাইম খানের ওয়াদা, খুব দ্রুতই নাহিবাকে তোমার কাছে ফিরিয়ে দেব, শুধুমাত্র নিরাপত্তাটা নিশ্চিত হোক। প্রেমময় কণ্ঠ, আবেগী বুলি শুনে শান্ত হয় বাসন্তী। নীরব অশ্রু বিসর্জন দিতে থাকে নাইমের বুকে মুখ লুকিয়ে। নাইম তার মাথায় হাত বোলাতে বোলাতে মনে মনে ভাবে, এই সব কিছুর হিসাব আমি নেব শকুনি মামা। তোর জন্য আজকে আমার বউয়ের এত স্পর্ধা বেড়েছে। আমারও বাধ্য হয়ে তাকে সায় দিতে হচ্ছে, সান্ত্বনা দিতে হচ্ছে, নিচু হতে হচ্ছে আমার সামনে। আগে তোকে ঠিক করি, তারপর আবার স্ত্রীকে পোষ মারানোর কাজে লাগতে হবে। বড় সাহেব, বড় সাহেব। দুপুরের ভোজন সেরে ঘুমাচ্ছিলেন মধ্যবয়স্ক পুরুষটি। কাজের লোকের ডাকে ঘুম ভাঙে তার। বিরক্ত হয়ে ঘর থেকে বের হন তিনি। কি হলো? ডাকাত না চোর এসেছে বাড়িতে? হ্যাঁ, এভাবে হাঁকাচ্ছিস কেন? বড় সাহেব, খান বাড়িতে ফাজ খান ফিরে এসেছে একদম সব সময়কার জন্য নিজের অধিকার নিতে। আজ বিকেলের মধ্যে আপনাকে আনন্দ ভিলা মানে এই বাড়ি খালি করে দিতে খবর পাঠিয়েছে। শিখা তাহলে নিজেকে এসে ধরা দিয়েছে শিকারীর কাছে? বাহ, ভালো তো, বেশ ভালো। আমার লোকদের পাঠাও খান বাড়িতে। খান বংশ যেন একদম নিশ্চিহ্ন করে রেখে আসে তারা। প্রচন্ড রাগ ও ক্ষোভে কাঁপতে কাঁপতে বলেন তিনি। তবে কি নাইম আর বাসন্তী জীবনকে পৃথক করতে চলেছে মৃত্যু নামক অনিবার্য সত্য? নাহিবাও কি নাইমের ন্যায় এতিম জীবন পেতে চলেছে? বাসন্তী মনমরা হয়ে বিশাল বারান্দার দোলনায় বসে আছে। এমন সময় আকস্মিক গোলাগুলির শব্দ শুনে শিউরে ওঠে সে। ধীরে ধীরে রেলিং এর দিকে চোখ রেখে এগিয়ে যেয়ে নিচে তাকালে দেখতে পায় তুমুল মারামারি হচ্ছে নিচে। এত মানুষ যে বাড়ির সামনের বিশাল উঠান ভরে গেছে। কারো হাতে চাপাটি, তো কারো হাতে পিস্তল, তো কারো হাতে হকি স্টিক ব্যাট। হায় আল্লাহ, এসব কি হচ্ছে? আতকে ওঠে বাসন্তী। জীবনে প্রথম টেলিভিশন জগতের বাহিরে মারামারি দেখছে সে। একটু বাদেই খেয়াল করে মুখে রুমাল বেঁধে হাতিয়ার সমেত নাইমও এই রক্তের খেলায় সমান তালে মেতে উঠেছে। মুখ বাঁধা থাকার পরেও নাইমকে চেনার কারণ হলো তার নীলমণি বিশিষ্ট রক্তিম দুটো চোখ। বাসন্তীর ভাবনাগুলো গুলিয়ে যাচ্ছে। নাইম ছুরি পিস্তল, কিন্তু ও তো সাধারণ এক গায়ক। আর এই লোকগুলোই বা কে? ঝড় ঝামেলার মাঝেই নাইম দেখতে পায় বাসন্তী বারান্দায়। এমন স্থানে মানেই যে কোনো সময় গুলি লাগতে পারে তার। হ্যাভ ইউ গট নার্স? তুমি এখানে কি করো? ভিতরে যাও, এক্ষুনি ভিতরে যাও। চেঁচিয়ে ওঠে সে। বাসন্তী কেঁপে উঠে ছুটে চলে যায় বারান্দা থেকে। ভীতিগ্রস্ত রমণী গুটিসুটি মেরে বসে থাকে সে। থরথর করে কাঁপছে গোলাগুলির শব্দে। ঘণ্টাখানেক পর সবকিছু থেমে যায়। শুধু নীরব নয়, নিস্তব্ধ হয়ে পড়ে পরিবেশ। সেই নিস্তব্ধতা কাটাচ্ছে নাইম ও কিছু মানুষের কথোপকথন এবং কণ্ঠস্বর। বাসন্তী ধীর পায়ে বেডরুম থেকে বের হয়। হলওয়ে হয়ে নিচে যাওয়ার সাথে স্টাডি রুম থেকে অনিমেষের কণ্ঠ শুনতে পায়। কি একটা ভেবে যেন সেদিকে এগিয়ে যায় সে নাইমের কাছে, যাওয়ার ভাবনা বাদ দিয়ে। ঠক ঠক শব্দ শুনে কল কেটে দরজা খুলে দেয় অনিমেষ। বাসন্তী উত্তেজিত হয়ে জিজ্ঞেস করে, নিচে এসব কি হচ্ছে অনিমেষদা? নাইম কি করে পাক্কা গুন্ডাদের মতন মারামারি করছে? আর এই লোকগুলোই বা কারা? আমরা এই বাড়িতে কেন এসেছি? বাসন্তী রীতিমতো অস্থির হয়ে পড়েছে। এমনিতেই সদ্য বাচ্চা জন্ম দিয়েছে, দুর্বল দেহ মন, অতিরিক্ত দুশ্চিন্তা ও চাপে তো একবার জ্ঞান হারিয়েছেই, আবারও তেমনই পরিস্থিতি। যুবতীকে শান্ত করতে ব্যস্ত হয়ে পড়ে অনিমেষ। আপনি শান্ত হন ভাবি, সবকিছু ঠিক আছে। কিন্তু ওই যে গোলাগুলি, মারপিট। বড্ড স্তব্ধ, কনফিউজ, ভীতিগ্রস্ত গলা তার।
এগুলো সামলে নিবে নাইম। আপনি এসব নিয়ে ভাববেন না, শুধু নিজের খেয়াল রাখুন। আপনি লুকাচ্ছেন সত্য, তাই না অনিমেষদা? আমি প্রস্তুত, হয়তো একটু ব্যথিত হব, তবু বাস্তবতা সম্পর্কে জ্ঞান থাকাই শ্রেয়। ছলো ছলো চাহনি বাসন্তীর, কথার স্পষ্টতা শঙ্কিত হয় অনিমেষ। আনমনেই ভাবে, নারী যেমন কোমলমতি মায়াবতী, তেমনি নারী সংগ্রামাই, তেমনি নারী সর্বগ্রাসী সর্বনাশী। কথা কেন যে ভুলে জীবনে তাণ্ডব বয়ে আনে পুরুষ। বড় সাহেব তথা সাদিক সাহেব বৈঠক ঘরে বসে পায়ে পা তুলে আয়েশ করে চা পান করছে। তার মনে আজ রংধনুর 7 রং লেগেছে। আশেপাশের সকল গ্রামে মিষ্টি বিলাবেশে, শুধু সুসংবাদ মানে ফাজ খানের মৃত্যুর সংবাদ আসার অপেক্ষায়। বড় সাহেব, সর্বনাশ হয়ে গেছে গো, সর্বনাশ। হাঁপাতে হাঁপাতে মোস্তফা ভিলাতে ঢুকে সাদিক সাহেবের বিশ্বস্ত এক 30 ঊর্ধ্ব লোক। নাইমের চোখের আড়ালে পালিয়ে এসেছে সে। কপালে ভাঁজ স্পষ্ট হয় সাদিক সাহেবের। ত্রাসিত হয়েছেন নাকি বিরক্ত বোধগম্য হলো না। কি বলতে চাচ্ছিস? হয়েছে কি সোজাসুজি বল না। বড় সাহেব, ওইখানে যাওয়ার পর ফাজ খানের ছেলেপেলেরা একদম বেড়ে দিয়েছে আমাদের লোকগুলোকে। আমি বহু কষ্টে নিজের জান বাঁচিয়ে ভেগে এসেছি, ওরা মনে হয় এদিকেই আসছে। বিচলিত হয়ে পড়লেন সাদিক সাহেব। একটু পরে দাঁড়িয়ে সবই শুনছিলেন তার পিতা শামসু মিয়া। যৌবন পেরিয়ে জীবনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে, বয়স পেরিয়ে গেল, মাথায় মাদকের নেশা, লোভ, হিংসা একটুও কমেনি। তাক লাগানো বুদ্ধি তার। আরে বেটা, এতে তো ভয় পাওয়ার কিচ্ছু নেই। 1 মাঘে শীত যায় না, ওদেরও দিন এসছে, আজ ভেবে নে। তাছাড়া বুদ্ধিমান তো সেই দাবি কি যে হাওয়ার দিক পরিবর্তনের সাথেই তাল মিলিয়ে চলে। খ্যাক খ্যাক করে হাসলেন তিনি। সাদিক সাহেব বাবার কথার ভাব সম্প্রসারণ অনতি দেরিতে বুঝে ফেললেন। কুটিল হাসি ফুটে উঠল তার চেহারায়। নাইম রক্তমাখা হকি স্টিক হাতে ডাইনিং রুমের সোফায় আধশোয়া হয়ে আছে। তার দিকে নজর ঠেকিয়ে রেখেছেন 3 জোড়া কৌতূহলী চোখ, কিন্তু কেউই কিছু জিজ্ঞেস করার সাহস পাচ্ছে না। নাইম তাদের দিকে ভ্রুকুচকে তাকায়। আমার কি রূপ বেড়ে গেছে নাকি? এইভাবে তাকিয়েছো কেন সবগুলো? নাইম দেখ, আমরাই তোর আপনজন, আমাদের সব জানার অধিকার আছে। বিশেষ করে বাসন্তী ভাবি। তোকে অ্যাটাক করতে আসার লোকগুলো কারা, আর কি বা তাদের উদ্দেশ্য? তুই তো একজন গায়ক মাত্র, এসব গান টান তোর কাছে কেন? আর এত পারদর্শী বা কিভাবে এসব চালাতে? অনেকটা সাহস জুগিয়ে প্রশ্ন করেই ফেলে অনিমেষ। বাসন্তীকে যে আজ একজন বড় ভাই হয়ে ওয়াদা করেছে সব সত্য তুলে ধরবে তার সামনে। অনিমেষের আমতা আমতা কথা শুনে ছোট্ট এক শ্বাস নির্গত হয় নাইমের দেহ থেকে। বিষাক্ত শ্বাস। নাইমের জন্মের সাথেই জুড়ে আছে বিষাক্ততা, তাই তো সে নিজে বিষাক্ত। তবে আজ মনে হয় সত্য উন্মোচিত হবেই। নাইম নীরব হয়ে তাদের দিকে তাকিয়ে রইল। তার চাউনি আজ বড়ই অদ্ভুত। তবে এই চাউনির বেড়াজাল ভেদ করে এই চাউনির অর্থ কারোরই বোধগম্য হলো না। নীরবতা কাটিয়ে উঠানোর দায়িত্বটা আবারও অনিমেষই পালন করলো। নাইম, হ্যাঁ। ঘোর ভাঙলো নাইমের। চোখ নামিয়ে কিছু একটা ভেবে পুনরায় গাম্ভীর্য দৃষ্টিতে তাকালো 3 জোড়া জিজ্ঞেসু আখির দিকে। আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলবো না, কারণ তোমাদের কাছে লুকোনোর কিছুই নেই। জানলেও বলার উপায় তোমাদের কারোরই নেই। তার সম্পর্কে তোমরাও জ্ঞাত। আমি ভদ্র সমাজে গায়ক, অভদ্র সমাজে রাজনীতিবিদের সাথে মাফিয়াও বলা যায়। বড় বড় গুন্ডা আমার হাতের মুঠোয় থাকে। লোকালয়ের আড়ালে বিশিষ্ট রাজনীতিবিদ মোস্তফা সাহেবের নাতি, তার পার্টির চেয়ারপারসন নাহিবা খানের বাবা। নাইমের ব্যস্ততার উন্মোচন যেন একটু বেশি স্বাভাবিকতার সহিত হলো। বাংলা সিনেমা বা হিন্দি নাটকের মতন বিদ্যুৎ চমকালো না, গম্ভীরতার সুর ধরা মিউজিক বাজলো না। সকলে বিস্মিত হলো, স্তব্ধ হলো, তবুও যেন কিছুই হলো না। হয়েছে তো এবার। অনিমেষ, আমার এক জায়গায় যেতে হবে। আমি যতক্ষণ না আসি ততক্ষণ সবার খেয়াল রাখিস। আর কোনো বিপদের আভাস পাওয়া মাত্রই আমাকে কল দিবি। অত্যন্ত খাপছাড়া ভঙ্গি নাইমের, অথবা খামখেয়ালির আড়ালে অনুভূতি লুকানোর প্রচেষ্টা। অনিমেষ নিজেকে সামলে শুধায়। তুই তো বললি না এই লোকগুলো কারা? নুসরাত মোস্তফার সাবেক প্রেমিক, তার সৎ ফুপির ছেলে। ধরতে গেলে আমার দুঃসম্পর্কের মামা। স্পষ্টতার সাথে কথাটা বলে হনহন করে বেরিয়ে গেল নাইম। এদিকে সবাই যেন ভাষা হারিয়ে ফেলেছে। যা জানা ছিল তাও অগোছালো হয়ে গেল। আর বাসন্তী, সে তো বাক্যহারা। এতটা শঙ্কিত, কঠিন, জটিল জীবন তো
তার কাঙ্ক্ষিত নয়। সে তো আরো কিছু চায়নি আল্লাহর কাছে। কম অর্থে থাকলেও প্রিয় মানুষের বুকে দুবেলা খাবার খেয়ে সাধারণ জীবনযাপন করতে চেয়েছে। নাইম লোকজন নিয়ে মোস্তফা ভিলার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তার চোখে মুখে ক্রূরতা ছেয়ে আছে। জীবনের কত সময় সে ব্যয় করেছে এই মুহূর্তটি পাওয়ার জন্য, তা একমাত্র আল্লাহ আর সে জানে। গাড়ি নির্ধারিত স্থানে এসে থামলো। নাইম তার লোকদের নিয়ে এগিয়ে গেল মোস্তফা ভিলার দিকে, কিন্তু ভেতরে ঢুকতেই একই অবস্থা, সারা বাড়ি জুড়ে শূন্যতা। What the hell? সাদিকের বাচ্চা কই গেল? আক্রোশে ফেটে পড়েছে নাইমের কণ্ঠ। তার সাথে লোকগুলো ভয়ে কম্পিত হচ্ছে। তোরা দাঁড়িয়ে আছিস কেন? পুরো বাসা চেক কর, বাগান, গ্যারেজ, কেন কোনো আনাচে কানাচে কোজানো বাদ রাখবি না। নাইমের ধমকে উঠতে দিনি, কারো আদেশ পালবে। মোস্তফা ভিলার প্রতিটি কোণা পর্যবেক্ষণ করা হলো। তারপরও একটা কাক পক্ষীরও সাক্ষাৎ মিলল না। সবাই অসহায় মুখ নিয়ে নাইমের সামনে এসে দাঁড়ালো। নাইম ব্যর্থতার ক্রোধে লাথি মারে বৈঠক ঘরে থাকা টেবিলে, ছিটকে পড়ে যায় টেবিলে বিদ্যমান সকল কিছু। কিন্তু নাইমের দৃষ্টি আকর্ষণ করে ছোট্ট একটা কাগজের টুকরো। সে এগিয়ে যেয়ে হাতে তুলে নেয়। পড়তে থাকে কাগজের উপর লেখা বাক্যটি, আজ তোমার বর্ষণ, তুমিই বর্ষণ হচ্ছে এর ধারে। বেঁচে যেই তো আছি, কাল যে আমার বর্ষণ হবে না তার নিশ্চয়তা নেই। তাই এটুকু জয় করেই আবার আনন্দ উদযাপন করো না ভাগিনে। পরে মাথায় দাউ দাউ করে জ্বলে ওঠে ক্রোধের আগুন। চেঁচিয়ে ওঠে তীব্র রাগে, সাদিকের বাচ্চা, তোর একবার খালি হাতে পাই, জাহান্নামের স্বাদ সম্ভব হলে তোকে মৃত্যুর চেয়ে অতিরিক্ত স্বাদ আমি দেবো এই পৃথিবীতে। নাইম বাড়ি ফিরে কোনো দিকে না তাকিয়ে বেডরুমে চলে যায়। রাগ কিছুটা শান্ত হলেও একদম মাটিতে মেশে নেই। তার উপর সারা গা ঘামে ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে আছে। গা ঘিন ঘিন করছে তার। দরজা লক করে তাড়াতাড়ি শার্টটা খুলে প্যান্টের বাটনে হাত দিবে, তখনই ফোন আপন সুরে বেজে উঠেছে। বেশ বিরক্ত বোধ করে যুবক। হাতে নিয়ে দেখে পরবর্তী গানের প্রযোজকের কল। আর কি অনিচ্ছা সত্ত্বেও তুলতে হয়। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? কথাতে মাধুর্য বজায় আছে নাইমের। আমি তো ভালোই। তুমি নাকি প্রজেক্ট পোস্টপোন করতে বলছো, কি সমস্যা হলো আবার? আপনি তো জানেনই কতটা হ্যাকটিক কেটেছে আমার লাস্ট কিছু সময়। প্রথমে শবনমের কেস, তারপর মিস ললিতা, তারপর মিডিয়ার সাহায্য দুমদাম করার প্রচেষ্টা। আমি কিছুটা সময় কাটাতে চাচ্ছিলাম, ঝড় ঝামেলা ছাড়া বাইরে ঘুরতে এসে। থাক থাক বাবা, বুঝেছি আমি। ট্রিপে গেছো আগে বলবে না? তুমি তোমার মতো ট্রিপ এনজয় করো। হ্যাঁ, আমি রাখলাম। ঠিক আছে স্যার। কলটা ডিসকানেক্ট করে বিরক্তি মাখা এক নিঃশ্বাস ছাড়ে নাইম। চোখ উঠিয়ে বারান্দার দরজায় বাসন্তীকে দাঁড়িয়ে থাকতে দেখে চোখ গোল গোল করে দেখছে তাকে। কি হলো, জীবনে তো দেখা নাই আমার খালি গায়ে, নাকি প্যান্ট খোলার অপেক্ষা আছে? কোনটা? চটজলদি চোখ সরিয়ে নেয় বাসন্তী। বারান্দায় ঢুকে পড়ে সে। মূলত বিভিন্ন অনুভূতিময় ভাবনার অথৈ সাগরে ডুবেছিল সে। বারান্দায় দাঁড়িয়ে দরজা আটকানোর শব্দে এখানে আসে। আর নাইমকে এত কঠিন ও জটিল মুহূর্তেও একাধারে মিথ্যা বলতে দেখে বিস্মিত হয় সে। আনমনেই ভাবে, লোকটা আস্ত শয়তান, না হলে এত সম্ভব। যত সব। বাসন্তীকে যেতে দেখে রাগের সাথে বিড়বিড়ায় নাইম। তারপর ব্যস্ত হয়ে পরনের পোশাক ছেড়ে ঘরে পরার পোশাক পরতে থাকে। রাত প্রায় 9টা। খাওয়ার টেবিলে বসে খাবার খাচ্ছে সবাই। বাসন্তীর মনে হচ্ছে সে কোনো রাজপ্রাসাদে এসেছে। কি রাজকীয় সকল বাসন, স্বর্ণের পানি চড়ানো মনে হচ্ছে। আবার কি রাজার ভোজন, গরুর গোশতের কোফতা, মুরগির ভুনা, ইলিশ মাছ ভাজা, চিংড়ি মাছের মালাইকারি, পায়েস ও রসমালাই। এত সব খাবার দেখেও বাসন্তী খেতে পারল না। তার গলা যেন সংকুচিত হয়ে খাবার নামতে দিচ্ছে না। কত ধরনের অনুভূতি বোধ হচ্ছে। মনে পড়ছে নানুর বাড়িতে ভালো রান্না হলে খাটনি, সে দিলেও এঁটো খাবার ছাড়া কিছুই ভাগে পড়তো না তার। সবচেয়ে বেশি দম আটকে আসছে নাহিবার জন্য। দুধের শিশু দূরে রাখলে কি আর মায়ের মন মানে? সে শুনেছে আড়াল থেকে নাইমের শত্রুরা নাকি বাড়ি ছেড়ে পালিয়েছে। সেই কথার রেশ ধরেই এক আবেদন করে বসলো সে। বলছিলাম কি, আমরা যখন এখানে আছি আর আপনার শত্রুরাও তো পালিয়েছে, তাহলে নাহিবাকে কি এখানে নিয়ে আসতে পারেন না? এই বয়সী শিশুদের জন্য মায়ের দুধই তো সব। দুধের শিশু কিভাবে? হ্যাঁ, খুব দ্রুতই ও বাড়ি এসে পড়বে। তবে ভুলেও যেন 1 থেকে 2 কান না হয় যে নাহি বাবার মেয়ে।
শুনতে পেরেছ? শেষ প্রশ্নটা ধমক দিয়েই বলে নাইম। বাসন্তী সহ সবুজ শাড়ি পরিহিতা মেয়েগুলো কেঁপে ওঠে ভয়ে। ছোট বাবু, আমাদের 14 জন্ম আপনার বাড়িতে কাজ করেছে, নুন খেয়েছি আমরা এই বাড়ির, বেইমানি করব না, আপনি আমাদের ভুল বুঝবেন না আমাদের। একজন অল্প বয়স্ক নারী ভয়ে ভয়ে বলে। নাইম ভ্রুক্ষেপ করে না, চুপচাপ খাবার খেতে থাকে। খাওয়া শেষে সবাই ধীরে ধীরে উঠে চলে যায়। হাত ধুয়ে নাইম মোবাইল নিয়ে সোফায় বসে। অনিমেষও ধপ করে এসে তার পাশে বসে। তার দৃষ্টি নাইমের মাঝে আবদ্ধ। নাইম বিষয়টা বুঝতে পেরেও এড়াতে উঠে চলে যেতে প্রস্তুত হয়, কিন্তু উঠতে নিলেই অনিমেষ হাত ধরে আটকায়। জীবনের প্রতিটি কদমে যতদূর সম্ভব তার চেয়েও এগিয়ে যেয়ে তোর পাশে থাকার চেষ্টা করেছি, অথচ একা আমরা ছোট্ট ফ্ল্যাট, কিন্তু সেখানে রেখে আসার আগে কোনো শোধন ছাড়াই জানার সত্যি আরো স্পষ্ট করে তুলে ধরে আমার সামনে। থামে নাইম। কথা বলতে আজ এত কেন কষ্ট হচ্ছে? বোধগম্য হচ্ছে না নাইমের। গলাটাও ভার ভার লাগছে। কেমন বিরক্ত বোধ হচ্ছে নিজের অনুভূতির প্রতি। মুখশ্রী গম্ভীরতা রেখেই অতীতে হারিয়ে গেল সে। অতীত। নাইম একদম চুপচাপ, গাম্ভীর্যপূর্ণ হয়ে গিয়েছিল সম্পর্কের এই টানাপোড়েনের পরে। নাইমের দুঃসম্পর্কের চাচা তাকে ঢাকায় নিয়ে আসে। তার থাকার জন্য নির্ধারিত স্থানে দিয়ে আসার পূর্বে একটা নামি দামি রেস্টুরেন্টে নিয়ে যায়। চিকেন ফ্রাই আর সাব স্যান্ডউইচটা খুব ভালো এখানকার, খাবে? বিনয়ী বাণীতেও নাইমের কণ্ঠ শোনা যায় না। ছেলেটার এমন খামখেয়ালি আচরণ যে একদম অস্বাভাবিক নয় তা খুব করে জানা তার চাচার। সেও আর জোর দেয় না, বরং খাবার অর্ডার করে। তুমি কি জানো তোমার মায়ের সাথে আসা ওই লোকটাকে? প্রশ্ন ওঠে না তোমার মনে, যদি নুসরাত ভাবি যদি ওই লোকটাকে ভালোবাসতো তাহলে তোমার বাবাকে কেন বিয়ে করলে? জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় জন্মদাত্রীর বেঁচে থাকাতে সর্বহারা হওয়া কিশোরটি। তোমার মা নুসরাত মুস্তফা হলেন খানদানি জমিদার বংশের মেয়ে। বিশিষ্ট রাজনীতিবিদ বনি মুস্তফা তার বাবা। বনি মুস্তফার বাবা, যে কিনা তোমার নানা বন্ধু ছিলেন, তিনি বিয়ের বাহিরেও অবৈধ সম্পর্ক গড়েছিলেন এক যাত্রাপালা মেয়ের সাথে। সেই গড়ে জন্ম হয় তোমার নানা বনি মুস্তফার একমাত্র সৎ বোন বাতাসি। প্যাসের শুরুটা এখান থেকেই। বাতাসিকে ওই মেয়ে মুস্তফা বাড়িতে দিয়ে গেলে বনি মুস্তফার মায়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তার নিজ চোখে দেখেছিল তোমার নানা বনি মুস্তফা। সেই থেকে তার বাতাসের প্রতি তিক্ততা, তবে খারাপ আচরণ করেনি কখনো শোনা যায়। বন্ধ দরজা আড়ালে কি হতো কে জানে। যাগ্গে বাতাসিকে বিয়ে দেওয়া হয় মুস্তফা বাড়ির ওই এক কর্মচারী শামসুল মিয়ার সাথে। তিনি স্বভাবে ছিলেন লোভী, নজর ছিল বংশের সহায় সম্পত্তি আর পার্টির চেয়ারপারসনের কুর্সিটার দিকে। বনি মুস্তফা খুব ভালোভাবে জ্ঞাত ছিলেন এ নিয়ে, তাই নিজের বাবাকে পটিয়ে সকল সম্পত্তি আগেই নিজের নামে করিয়ে নিয়েছিলেন। তাতে যেন আরো ক্ষুব্ধ হন শামসুল মিয়া। নিজের ছেলে সাদিক লেলিয়ে দেন নুসরাত মুস্তফার পেছনে। নুসরাত মুস্তফা প্রেমে পড়েন সৎফুফাতো ভাইয়ের। কিন্তু এ বিষয়টি এক কান দোকান হয়ে বনি মুস্তফার কানে যেতে বাতাসি মুস্তফার বাসায় যেয়ে তাকে এবং শামসুল মিয়াকে জঘন্যভাবে অপমান করেন তিনি। তারপর তোমার মায়ের বিয়ের দিন তোর মায়ের দাদার মনে তোমার নানু ঠিক করা পাত্র তোমার বাবার সাথে। তারপর তোমার মায়ের বিয়ে দেন তোর মায়ের দাদার মানে নানু ঠিক করা পাত্র তোমার বাবার সাথে। নুসরাত মুস্তফা বাঙালি নারী, বিয়ের পরই স্বামী সব এবং যুক্তিতেই সংসার করে যাচ্ছিলেন। সে ভালোই চলছিল সবকিছু, কিন্তু হঠাৎ করে ওনার কি হলো যে সাদিক কিভাবে তোমার মায়ের জীবনে ফিরে এলো জানি না। তবে তোমার নানা মুস্তফা সাহেব বেঁচে থাকলে সব ঠিক করে রাখতেন। তোমার বাবা খুব ভালোবাসতেন তোমার মাকে। এত বড় ধাক্কা সামলাতে পারেননি, তোমার কষ্ট লাগবে জেনে, কিন্তু তিনি তোমার অস্তিত্ব নিয়েও সন্দেহ পোষণ করতেন।
কিন্তু মৃত্যুর আগের দিন তোমার ডিএনএ টেস্ট করেই ফেলেন, আর রিপোর্ট দেখে অনুতাপে আরও বেশি ড্রিঙ্ক করেন। এত চাপ নিতে না পেরে উনি নেই, ওনার দোষ আর নাই বলি। যাকগে, এবার সবাই তোমার জানা হলো। খান বংশের ছেলে তুমি, মুক্তিযোদ্ধার বংশধর, বিচারক বাড়ির ছেলে, মোস্তফা সাহেবের নাতি। তোমার এমন শিকারে ছোট্ট আঘাতে হরিণ বনে গেলে হবে না। এসব কিছু তোমার, তোমাকে সব কিছুর অধিকার নিতে হবে। সিংহের মতন, বাঘের মতন গর্জনে কাঁপিয়ে রাখতে হবে সবাইকে। মনের মধ্যে কষ্ট পুষলে হবে না, কষ্টকে রাগ বানাও, রাগকে অগ্নি। সেই রোশানালে তোমার অপরাধের ঝলসে দিতে হবে। যা তোমার তা তোমার করতে হবে। তুমি রাজা, এই হিংস্র বনে রাজার পদবি তোমায় ঠিক রাখতে হবে ছেলে। প্রধান আলো আগে থেকেই জ্বলছিল নাইমের হৃদয়ে। চাচার শেষের কথাগুলোতে অগ্নি যেন আরো তীব্রতর হলো। অস্বাভাবিকতা ছেড়ে বেশ আয়েশের সাথে পায়ে পা তুলে চিকেন ফ্রাইটা হাতে তুলে নিয়ে খেতে লাগলো সে। বর্তমানে নাইমের মুখ থেকে নুসরাত মোস্তফা ও তার শত্রু সাদিক সম্পর্কিত সব শুনে শুকনো ঢোক গিলল অনিমেষ। তার কাছে শুনতে কতটা জটিল লাগছে, আর এই ছেলেটা কেমন নির্বিঘ্নতার সাথে সব বলে দিচ্ছে। তোর মা। এই শব্দ উচ্চারণ করতে নাইমের আখি জোড়ার রোশানালে পড়ল সে। নিজেকে শুধরে নিল। নুসরাত মোস্তফা আর সাদিক মিলে তো তোর খান এম্পায়ারের অধিকার ছিনিয়ে নিয়েছিল, ফিরে পেলে কি করে? আর নুসরাত মোস্তফা কোথায় এখন? উনিও কি মিলে গেছে সাদিকের সাথে? একদিন হুট করে চাচ্চু কল করে জানায় নুসরাত মোস্তফা জানা যায় আমাকে আসতে হবে এখানে। কিন্তু চাচ্চু বলে নিজের জিনিস নিজের অধীনে করতে। ভাগ্যের শত্রুর আস্তানায় যেতেই হয়, নিজ গুহায় থাকলেই হয় না। রাজি হলাম, কিন্তু আশ্চর্যজনক লাগলো যখন চাচ্চু আমাকে সবার চোখের আড়াল করে নিয়ে যায়, একদম নিজের আর আমার মুখ টুক থেকে। না, জানা যায় যাওয়া হয় না আমাদের। গোপন এক জায়গায় নিয়ে যায় চাচ্চু। আমার বাবার উকিল উইল মোতাবেক আমাকে সব বুঝিয়ে দেয় সেখানে। তারপর আসে বনি মোস্তফার বিশ্বস্ত লোক জামশেদ আলী আক্কেল এবং মোস্তফাদের পারিবারিক উকিল। উইলে এমন কিছু ছিল যা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না, যা চাচ্চুর আমাকে আড়াল করার কারণটিও ব্যাখ্যা করে। কি? আমার নানা জানের উইল অনুযায়ী পুরো মোস্তফা বংশের সম্পত্তির মালিক তার একমাত্র নাতি ফাহিম ফজ খানের স্ত্রী হবে, মানে আমার স্ত্রী বাসন্তী। আর পার্টি চেয়ারপারসনের উত্তরাধিকারী হলো একমাত্র নাতি নাইম ফজ খানের সন্তান, মানে আমার মেয়ে নাহিবা। জামশেদ আঙ্কেল আমাদের বলেন, নুসরাতের মৃত্যুতে কোনো ঘাবড়া তো আছি বাবা। আমার মনে হয় উইলের কথা জানতে পারেই সাদিক আর সাদিকের বাপে তোমার মাকে যেহেতু বুঝতে পেরেছিল সে কোনো কাজে আসবে না, তোমার নানা যান আগে সব আজ করতে পেরেছিল এমন কিছু একটা হতে পারে, তাই মৃত্যুর আগে এমন উইল তৈরি করে যায়। বাবা, তোমাকে তোমার শত্রুর মতো শক্তিশালী, দমদার আর ক্ষমতাশীল হওয়া অব্দি সাবধানে নয়, সবার আড়ালে পরিচয় গোপন করে থাকতে হবে। কারণ তাকে চোখ তোমার আর তোমার স্ত্রীর সন্তানের জানের দিকেই। বুঝে নিয়েছিলাম স্ত্রী করা মানে কাউকে মৃত্যুর মুখে ঠেলে দেয়া, তার উপর আবার নারী জাতি এত সহায় সম্পদ পেলে মাথায় চড়ে বসবে, ঠিক ব্যাঠিক ভুলে যাবে। বুঝতে পেরেছিলাম আমার সন্তানের জীবন আমার চেয়েও জটিল পাষণ্ড হবে, তবে দৈহিক মানসিক চাহিদা তো ছিল। এর জন্যই এমন মেয়ের খোঁজ করি যে দিন দুনিয়ার জ্ঞানহীন, মোহ মায়া থেকে পবিত্র, ঠিক যেমনটা আমার বসন্ত কুমারী। অনিমেষ একটা ব্যাপার খেয়াল করে, শেষ বাক্যটি বলার সময় নাইমের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠেছিল, যা অতি দ্রুততার সাথে গাম্ভীরতায় মুছিয়ে ফেলে। আবার ভাবছে এই ছেলেটার সবকিছুর মাঝেও কত স্বাভাবিক, কিন্তু এতটা স্বাভাবিক কি অস্বাভাবিক পরিস্থিতির মাঝে স্বাভাবিক মানুষের হওয়া উচিত? অসম্ভব প্রায়। তাহলে এই ছেলেটি কেন? নিজের তিক্ত ভাবনাগুলো গলধকরণ করে পুনরায় মুখ খুলে সে। কিন্তু মাফিয়া টাফিয়া এসব আবার রাজনীতি, এগুলোতে কি করে বা কখনই জড়ালি তুই? একদিনে সারা মাসের ভোজন করতে হয় না রে পাগল। আজ এইটুকুই জেনে থাক, পরে আবার যা জানা যাবে। ঘুম থেকে উঠেই এত সুন্দর একটা সারপ্রাইজ পাবে বাসন্তী ভাবেনি কখনো। চোখ মেলতেই দেখতে পায় নাইম নাহিবাকে কোলে নিয়ে খেলছে। হুড়মুড়িয়ে উঠে দাঁড়িয়ে নাহিবাকে নাইমের কোল থেকে তুলে নেয়। নাইম প্রথমে রাগ হলেও কি একটা ভেবে যেন বেরিয়ে যায় ঘর থেকে। বাসন্তী আনমনেই ভাবে, লোকটার মাথায় কুবুদ্ধি থেকে এত সুবুদ্ধি হলো কবে? দুপুর হতেই সকলে ঢাকায় চলে আসে। বাসন্তীর মন ভীষণ ভালো মেয়েকে পেয়ে। সারাটাক্ষণ তার মুখে হাসি ছেয়ে আছে। অ্যাপার্টমেন্টের সামনে গাড়ি থামতেই গলা ফাটিয়ে কাঁদতে শুরু করে নাহিবা। বাসন্তী ব্যস্ত হয়ে পড়ে কান্না থামাতে। ফিডার তো খালি, শেষ হয়ে গেছে।
নত চোখে শুধায় বাসন্তী। তো আমার এখানে বসে আছো কেন? যাও, বাসায় যাও। বিরক্তের সাথে বলে নাইম। বাসন্তী তাড়াতাড়ি গাড়ির দরজা খুলে বাবুকে নিয়ে নেমে যায়। তাদের ফ্ল্যাট 4 তলায়। সিঁড়ি বেয়ে উঠতে নাই বাসন্তী, কারণ এলিভেটরের ফোবিয়া আছে তার। কিন্তু নাইম আটকায় তাকে। এমনিতে অসুস্থ, এখন সিঁড়ি বেয়ে ওঠা যাবে না, লিফটে চলো। আমার ভয় লাগে তো। বাচ্চাদের মতন মিনমিনিয়ে বলে বাসন্তী। নাইমের হৃদয় শীতল হয়ে যায়। মেয়েটা তার অগ্নিময় জীবনে এক দমকা পবিত্র শীতল হাওয়ার মতো। সে তার বসন্ত কুমারীর কোমর আঁকড়ে ধরে গা ঘেঁষে দাঁড়িয়ে আত্মস্থ করে বলে, আমি আছি না, কিচ্ছু হবে না। আর কি চাই বাসন্তীর? সবচেয়ে বিশ্বস্ত হাতটি তাকে আঁকড়ে এখন। কিন্তু সত্যি কি সবচেয়ে বিশ্বস্ত, নাকি একমাত্র বিশ্বস্ত, সেও এক প্রশ্ন। সায় জানিয়ে লিফটে উঠে পড়ে বাসন্তী। ফ্ল্যাটে পৌঁছে বাসন্তী সোজা নিজের ঘরে চলে যায়। সে ঢোলা গোল জামার উপরে খিমারের উপর অংশ পড়েছিল, তা খুলে বাবুকে খাইয়ে ঘুম পাড়াতে ব্যস্ত হয়ে পড়ে। প্রথমবার মা হলেও বাচ্চা লালন পালন করতে ভীষণ পটু সে। কারণ প্রতিটি মামাতো খালাতো ভাই বোনের সন্তানের অঘোষিত আয়াত সেই ছিল। আনমনেই ব্যাপারটি ভেবে মন খারাপ হয়ে যায় তার। একটু খোলা হওয়া প্রয়োজন ভেবে পা বাড়ায় বারান্দার দিকে। বাদিকে তাকাতেই চোখে পড়ে খোলা বারান্দাটির স্পাইডার লিলির মিষ্টি সুবাস আসছে সেখান থেকে। মনে পড়ে যায় মৈত্রী ও সাইমনের কথা। আনমনেই ভাবে, এত কিছুর মাঝে তো জানাই হলো না ওনারা আমাকে পেল কিভাবে। আর মৈত্রী ভাবি, সাইমান ভাই কই? ওরা এত বড় পাপ করতে যেও কি করে স্বস্তিতে আছে এই মানুষরূপী জানোয়ারগুলো? বেডরুমে নাইমের আগমনের আভাস পায় সে। সেই সাথে নাহিবার কান্নার শব্দ। দ্রুত পদে যেয়ে নাহিবাকে কোলে তুলে নেয়। কোলে তুলতেই শান্ত মেয়ে মিটমিটিয়ে হাসছে। অন্যমনস্ক হয়েই সে প্রশ্ন করে ওঠে, আচ্ছা মৈত্রী ভাবি আর সাইমান ভাইকে দেখছি না, ওনারা কোথায় কিছু জানেন? কথাটা বলতে দেরি নাইমের উগ্র হতে নয়। যুবক প্রায় ভুলেই বসেছিল সেসব ঘটনা। বাসন্তীর কথায় মনে পড়ে গেল সে কিভাবে একজন পরপুরুষের হাত ধরে বাসা ছেড়েছিল। এসকর্ট সার্ভিসে যেয়ে সে কিভাবে একজন পরপুরুষের প্রীত সহানুভূতিশীল হয়ে পড়েছিল। শক্ত হাতের বন্ধনে চেপে ধরে তার দুকাঁধ। অনেক মিস করছিস তোর আশিক আর গুরুকে মনে হচ্ছে। এত ফিরির জাগে সাইমনের জন্য তোর আশিক আর গুরু এখন হয় কোনোখানে বন্দি কাটছে, নয় মরে পড়ে আছে, বুঝলি? নিজের বচন শেষ করেই ঠিক বেঠিক জ্ঞান শূন্য হয়ে ধাক্কা দেয় বাসন্তীকে। বাসন্তী সহ কোলে থাকা ছোট নাহিবা পড়ে যাওয়ার দশা। কিন্তু সৌভাগ্যবশত তখন দরজার সম্মুখে দাঁড়িয়েছিল অনিমেষ। সে ধরে ফেলে বাসন্তীকে। নাইম, তোর মাথা ঠিক আছে? এখনই তো নাইবা পরিচিত। বেশ ভরকে উঠেছে অনিমেষ। সে নাইমের সবটুকু আক্রোশ মেনে নিয়েছে, তবে ছোট্ট শিশুটির ক্ষতি কোনো ক্রমেই হতে দিবে না। বড় দুটো শ্বাস নিয়ে শান্ত গলায় শুধায়, তুই এখনই আমার সাথে সাইকিয়াট্রিস্টের কাছে যাবি। তোর সবকিছু মেনে নিয়েছি, কিন্তু ছোট্ট বাচ্চার সাথে অন্যায় মেনে নিব না। ঘটনার আকস্মিকতায় নাইম নিজেই থতমত খেয়ে গেছে। কিন্তু তবুও রাগ ও গাম্ভীরতার আড়ালে নিজের অনুভূতি লুকানোর আপ্রাণ চেষ্টা। আমি কি পাগল নাকি যে পাগলে ডাক্তার দেখাবো? আজ এর কথা বাদ দে তো। অনিমেষ বিরক্তের সহিত ভাবে, বাঙালির এই এক মূর্খতা। মানসিক স্বাস্থ্য বলতে যে কিছু আছে ভুলেই যায়। মানসিক সমস্যা মানেই বোঝা হয় পাগল হয়ে গেছে, আর মনোবিশেষজ্ঞ মানেই পাগলের ডাক্তার। তাই তো রোগ পুষে রেখে রোগ বাড়ায়। তবুও মান সম্মানের ভয়ে ডাক্তার দেখায় না। যাবি না মানে কি? তোরা তো এক্সট্রিম রাগ বা অতিরিক্ত ডমিনেটিং নেচার বা আচরণ তো স্বাভাবিক লাগে। আমি কিছু শুনছি না। তুই আমার সাথে এখনই মিস্টার ভট্টাচার্যের কাছে যাবি। আমি যাব না, তোর মন চাইলে তুই যা। আই এম টোটালি ফাইন। তেতে ওঠে নাইম। বাংলাদেশের মানুষদের মানসিক স্বাস্থ্যের উপর করা 2018 সালের জরিপ অনুসারে 18 বছর বা তার চেয়ে বেশি বয়সের মানুষের মধ্যে মানসিক ব্যাধিগুলোর সামগ্রিক বিস্তার ছিল 18.7%। আর এরা সবাই মনে করে তারা সুস্থ স্বাভাবিক, কারণ সুস্থতা খালি একটাই, শরীরে ভালো থাকা। মানসিক অসুস্থতা যাক তেল নিতে। ব্যঙ্গাত্মক বচন অনিমেষের। নানানভাবে নাইমকে বোঝাতে তৎপর সে, কিন্তু তবুও নাইম মানতে নারাজ। শেষে উপায়হীন হয়ে নাইমকে হুমকি দিতে হয় অনিমেষের।
এমন হুমকি যার দরুন 1000 নত হবে যুবক। দেখ, তুই যদি আমার কথা না মানিস তাহলে ভাবি আর নাহিদাকে আমি আমার বাসায় নিয়ে যাব। তুই কিন্তু অতিরিক্ত করছিস অনি। কি এখন মারবি আমায়? এই প্রতিদান আমার পবিত্র বন্ধুত্বের। এত বছর রোদ হোক বৃষ্টি হোক সবসময় ছায়ার মতো তোর পাশে থেকেছি, তার বিনিময়ে এই কাজ তোর? আবেগপ্রবণ ভঙ্গিতে বলে অনিমেষ। কখনো এই কপ্রতাও কাজ করতে পারে না। আচ্ছা স্যান্ডি খাস না, যাবো আমি, কিন্তু আজকে ফার্স্ট আর আজকে লাস্ট। অনিমেষ নিজের কথায় রাজি করানোর উত্তেজনায় জড়িয়ে ধরে নাইমকে। নাইম মৃদু ধাক্কায় সরিয়ে বারান্দায় চলে যায়। সে বিপুল রেগে আছে। নাইমের আচরণের তোয়াক্কা করলো না অনিমেষ, বরং চেঁচিয়ে বলল, বিকেলে বের হব, রেডি হয়ে থাকিস। ভাবি আর তুই। গুলশানে বাপের এক পরিচিত মনোবিশেষজ্ঞ আছে, তাকেই দেখাবো। অরবিন্দ ভট্টাচার্যের সামনে বসে আছে নাইম, অনিমেষ ও বাসন্তী। নাইমের বিরক্ত লাগছে, কারণ আসার পর থেকে এক দৃষ্টিতে সবাইকে পর্যবেক্ষণ করেই যাচ্ছে। স্বাগতম জানানো ছাড়া একটা শব্দ উচ্চারণ করেনি। ডাক্তার তো ডাক্তার, সাথের মেয়েটির আসক্তিকর ফ্ল্যাটি চাহনি আরো বিরক্ত লাগছে। এত বিরক্ত হওয়ার বা রাগ হওয়ার কিছু নেই ইয়াংম্যান। আমার মেয়ে তো তোমার গানের ভক্ত, তাই এমন করছে। আর আমায় তো তোমার চাল চলন, অঙ্গভঙ্গি, আচার আচরণ পর্যবেক্ষণ করতেই হবে, না হলে রোগ কি করে ধরবো? নাইম বিস্ময়কর দৃষ্টিতে তাকায়। তা দেখে যেন বেশ মজা পায় 40 ঊর্ধ্ব লোকটি। গা দুলিয়ে হেসে ওঠে। একটু বেশি আত্মবিশ্বাস আর অহংকার তোমার। এত অহংকার ভালো না যুবক, কখন ভেঙে গুড়িয়ে যায় কে জানে। সবই উপরওয়ালার খেলা। অনেক কষ্টে নিজেকে নিয়ন্ত্রণ করেছিল নাইম, ওই যে ইমেজ, তা রক্ষার্থেই। কিন্তু এ কথায় একদম তেলে বেগুনে জ্বলে উঠল সে। গো টু হেল উইথ ইউর জাজমেন্ট, আই ডোন্ট কেয়ার। আর অনি এই ডাক্তার না, তুই দেখা, আই এম নট ইন্টারেস্টেড। হনহনিয়ে বেরিয়ে যায় সে। যাওয়ার আগে ঠাস করে দরজাটা লাগিয়ে যায়। কেঁপে উঠে বসে থাকা সকলেই। ইস, কি অ্যাটিটিউড নাইম বাবুটার। অরবিন্দ ভট্টাচার্যের মেয়ে অনামিকে যেন এতেও অভিভূত হয়েছে। বাসন্তীর এবার বিরক্ত লাগছে মেয়েটাকে। দৃষ্টি আকর্ষণের জন্য গলা খাকারি দিয়ে উঠে অরবিন্দ ভট্টাচার্য। পেশেন্ট সম্পর্কে আমার কিছু জানার আছে আপনাদের থেকে। আমি যা যা প্রশ্ন করব তার ঠিক ঠিক উত্তর দিবেন, কিছু লুকাবেন না, হোয়াইট ওয়াশ দেওয়ার চেষ্টা করবেন না। নাইম কি পারফেকশনিস্ট, মানে খুবই স্পেসিফিক সব কিছু নিয়ে, বা কোনো কিছু ঠিকঠাক না থাকলে এবং ঘরের কাজে ত্রুটি থাকলে খুব খ্যাসখ্যাস করে, খুব খ্যাসম্যাস করে? বাসন্তীকে বলতে না দিয়েই অনামিকে উত্তর দেয়, কি যে বলে না বাপি, শি ইজ দ্য মোস্ট ডিজারেবল ব্যাচেলর নাইম। অবভিয়াসলি তার সবকিছুই পারফেক্ট। এবার একমাত্র বাসন্তীই নয়, উপস্থিত সবাই বিরক্ত হয়। অনা, তুমি বাইরে যাও তো, বাপি কাজ করছে। অনামিকা মুখ গোমরা করে চলে যায়। বাসন্তী বলে, হ্যাঁ, ওনার সবকিছু খুবই পারফেক্ট চাই। চামচের স্থানে চামচ থাকতে হবে, কাপড়ের জায়গায় কাপড়, এগুলোতে ঝামেলা হলে খুবই রেগে যান। আই গেসড সো। আচ্ছা, এখন কিছু পার্সোনাল প্রশ্ন করব। আপনি তো নাইমের ওয়াইফ, তার ব্যবহার আপনার সাথে কেমন? খুবই পজিটিভ, প্রোটেক্টিভ, সন্দেহপ্রবণ, এমন কিছু কি? হুটহাট রেগে যাওয়া, আপনার উপর ছোট ছোট বিষয়ে ভায়োলেট হয়ে যাওয়া? বাসন্তী ছোট্ট এক শ্বাস ফেলে। তার দৃষ্টি পায়ের দিকে স্থির। সেভাবেই নাইমের আচরণ কেমন কোনো রকম কপটতা ছাড়াই বলতে শুরু করে। সব শুনে ডাক্তার যা বলে তা শুনতে কেউই প্রস্তুত ছিল না। নাইমের সুপিরিয়রিটি কমপ্লেক্স আছে, এটা কিছুই না, বরং এটা একটা অন্ধবিশ্বাস মাত্র, যা কিছু মানুষের জীবনে অতপ্রতভাবে জুড়ে। মানে এই মানুষগুলো সর্বদা বিশ্বাস করে এবং মানে তারা সর্বদিক দিয়ে হোক সেটা গুণ, ইমেজ অথবা সাকসেস, সব কিছুতেই অন্যদের চেয়ে ভালো এবং সবসময় সবার চেয়ে ভালো থাকতে হবে। এ ধরনের মানুষ সাধারণত খুব বেশি প্রতিযোগিতামূলক হয়, একদমই পরমত সহিষ্ণু হয় না, ভুল করলেও মানতে চায় না, বরং কারো মতামত নিতে পারে না, মন্দ আচরণ করে, ইমেজ নিয়ে খুবই সতর্ক হয়, কার্যক্ষেত্রেও সবসময় প্রথম থাকতে চায়। সত্যি বলতে এটা একটা বিশ্বাস। সাধারণত সুপিরিয়রিটি কমপ্লেক্স কোনো অফিসিয়াল ডিসঅর্ডার না, এটা তেমন কোনো চিকিৎসাও নেই। হ্যাঁ, সাধারণত কিছু টেকিং সেশন বা থেরাপির দ্বারা শুধরানোর চেষ্টা করা হয়।
তবে তাতেও নিশ্চিত নয় ঠিক হবে কিনা, এবং এক্ষেত্রে পেশেন্টের কোঅপারেশনও অনেক জরুরি, যা মনে হয় না নাইমের ক্ষেত্রে সম্ভব। ধক করে ওঠে বাসন্তীর বুকটা। তবে কি হবে না তার সুখের সংসার নাইমের সাথে? স্বাভাবিক হবে না নাইমের চিন্তাধারা আচরণ একটুও? আপনার হাজব্যান্ডের একাধিক ডিসঅর্ডার আছে, এমন মানুষের সাথে আপনি এত বছর ধরে সংসার করছেনই বা কিভাবে ভেবে পাচ্ছি না। অরবিন্দ ভট্টাচার্যের কথা শ্রবণগত হতেই হকচকিয়ে উঠল সবাই, বিশেষ করে বাসন্তী। এমনটাও শুনতে সে চায়নি। মূলত অনিমেষের কথার দ্বারা তার মনে ক্ষীণ আশার সঞ্চার হয়েছিল যে নাইম আর 8-10টা স্বামীর মতোই হবে, একটু চিকিৎসা পেলেই। এসব কি বলছেন আপনি আঙ্কেল? নাইম তো একদম স্বাভাবিক 5 ওয়াক্ত নামাজি, মসজিদ, মাদক দ্রব্য থেকে 10 হাত দূরে থাকে, শিক্ষিত একজন শিল্পী। তবে ও কিভাবে? মৃদু হাসলেন অরবিন্দ ভট্টাচার্য। নাইমের ওসিডিটি আছে। ওসিডিটি বলতে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। এই যে বললেন 5 ওয়াক্ত নামাজি, মাদক সেবন করে না, এর দ্বারা সে নিজেকে পারফেকশনিস্ট হিসেবে রাখতে চায়। এই রোগীরা সাধারণত মাত্রাতিরিক্ত পরিষ্কার পরিপাটি চায় সব কিছু। ধরেন চামচের জায়গায় চামচ না রেখে ভুলবশত ঘরে রাখলেন, দেখে পুরো ঘর উদ্ধার করে ফেলবে। ভায়োলেটও হতে পারে। নাইম তো বোধ হয়ও। অপরিষ্কার মানুষ একদম পছন্দ নয়। আপনাদের কথাই মনে হচ্ছে পবিত্রতা, এই টার্মটাও নাইমের একটা অবসেশন। সে চায় সব কিছু পবিত্র থাকুক। দেখবেন যখনই নাইমের মনে হবে কিছু অপরিষ্কার বা অপবিত্র হয়ে গেছে, তখন তাকে বারবার পরিষ্কারের প্রয়াস করবে, ঘন্টা পর ঘন্টা ধুবে। শেষ করতেই শব্দ করে কেসে ওঠেন তিনি। ইদানিং যেন সর্দি বেড়েই চলেছে। তার কথাই বাসন্তীর মনে পড়ে যায় এসকর্ট সার্ভিস থেকে ছাড়া পাওয়ার দিনটি, যখন জ্ঞানহারা হওয়া অবধি নাইম তাকে বাথটবে রেখেছিল। আর মিসেস খান, আপনার সামনে আপনাকে মাত্রাতিরিক্ত পজিটিভ বা পজিটিভ কেন? বেশি ভালোবাসে বলেই। তাহলে তো অনিমেষ তোমাকেও তোমার বন্ধু বড় বেশি ভালোবাসে, তাই এত বছরেও কারো সাথে বন্ধুত্ব করতে দেয়নি। হেসে ওঠেন তিনি। অনিমেষ একটু লজ্জায় পায় এমন রসিকতায়। বাঙালিদের এক অভিমত হলো, যারা বেশি ভালোবাসে তারাই নাকি সন্দেহ করে মাত্রা ছাড়া পজিটিভ হয়। আসলে যা হয় তা হলো তারা মানসিক রোগী, বই কি কিছুই নয়। আপনার স্বামীর একটা অবসেশন আপনি নিজেও, তাই না আপনাকে নিয়ে এত সীমাহীন সতর্কতা তার। আর আপনার স্বামীর এমন সন্দেহপ্রবণ আচরণ করার কারণ কি জানেন? ওনার ডিলিউশনাল জেলাসি ডিসঅর্ডার আছে। এটাকে অথেলো সিনড্রোম বা মরবিড জেলাসি বলে। ইটস এ সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, যেটাতে কোনো প্রমাণ ছাড়াই সর্বক্ষণ মানুষ ভাবে তার পার্টনার বা স্পাউস বা ফ্রেন্ডসকে সন্দেহ করে। তাদের প্রেমনিষ্ঠা নিয়ে সন্দেহ ভাবনা তাদের মনে আসে। ভয়ে থাকে প্রিয় মানুষ হারানোর। কোনো পুরুষের সাথে কথা তো দূরে থাক, দেখলেই যেমনটা নাইমের ক্ষেত্রে হয়। সরি টু ইন্টারাপ্ট, আমার অনেক পরিচিত মানুষ আছে যাদের ওসিডিটি বা সুপিরিয়রিটি কমপ্লেক্স আছে, তারাও ভায়োলেন্ট হয়। কিন্তু নাইমের মতন এমন হিংস্র বা অমানবিক কাউকে হতে দেখিনি। এত রাগ বা নিয়ন্ত্রণ হারা কেন? এটা কি ডিলিউশনাল জেলাসির জন্য? নাইমের ইন্টারমিডিয়েট এক্সপ্রেসিভ ডিসঅর্ডারও আছে। এজন্যই ফার্স্টেশন সহ্য করার ক্ষমতা শূন্যের কোঠায়। সহ্য ক্ষমতা কম, অল্পতেই রেগে যায়। আগুনের মতো ছারখার করে দেওয়া, ঠিক বেঠিক জ্ঞানবোধ হারিয়ে ফেলা, অন্ধকোধ নিয়ন্ত্রণ বোধ করা এর কারণেই। এই ডিসঅর্ডারটি মূলত এবং সাধারণ একটি কারণেই হয়, তা হলো অ্যাবিউসিভ ডিসঅর্ডার, মানে ছোটবেলায় কোনো অত্যন্ত ভয়াবহ শারীরিক বা মানসিক বা শাব্দিক আঘাত পাওয়া। বলে ভ্রু কুঁচকে তাকালেন তিনি। বাসন্তী বিনীত সুরে প্রশ্ন করে, সুস্থ হবেন তো উনি? কোনো উপায় নেই? অবশ্যই আছে। তার জন্য একান্তই নাইমের সহযোগিতা প্রয়োজন। আর আমার একটা সন্দেহ আছে যে নাইমের ওএলসিডি আছে। অবসেসিভ লাভ ডিসঅর্ডার মানে এমন একটি কন্ডিশন বোঝায় যেখানে একজন ব্যক্তির প্রতি অবসেড হয়ে পড়ি আর মনে হয় যে আমি তাকে ভালোবাসি। না না, নাইম তো সবসময় বলে যে ও ভাবিকে ভালোবাসে না। বলে জিভে কামড় দেয় অনিমেষ। আর চোখে বাসন্তীর দিকে তাকায় সে। মেয়েটি অবিশ্বাস্য চাউনির সহিত তাকে দেখছে। তবে ভালোই।
ঘোর ভাঙলো অনিমেষ ও বাসন্তী দুজনেরই। ধন্যবাদ জানিয়ে বেরিয়ে পড়লো তারা। বাসন্তী মনটা চূর্ণ বিচূর্ণ হয়ে পড়েছে, তবুও নিজেকে জুড়ে রেখে মনকে মিথ্যে আশা দিচ্ছে বারবার। না না, এমন হতে পারে না। নাইম তো আমাকে কত ভালোবাসে, কত খেয়াল রাখে আমার। ওনার সমস্যা বলেই সব রাগারাগি অত্যাচার, কিন্তু ভালোবাসে তো। মনে মনেই তার সব ভাবনা বোঝাপড়া। এত বছর এত অমানবিক আচরণ সহ্য করার কারণ কি? শুধুমাত্র একটু ভালোবাসা পাওয়া? প্রকৃত ভালোবাসা দেবদাস উপন্যাসের পাতায় পাতায় যে ভালোবাসার আভাস পাওয়া যায়, সেই ভালোবাসা? জীবনে কারোরই তো ভালোবাসা পাওয়া হয়নি। বাবার পর নাইমই একমাত্র ব্যক্তি যে তাকে ভালোবেসে কাছে টেনেছিল। এই একমাত্র মানুষটিকে যাতে খোয়াতে না হয়, তাই তো দাঁতে দাঁত চেপে সব সয়েছে। নিজেকে শূন্য মনে হচ্ছে বাসন্তীর। সে এমন নারী যে কিনা চিকচিকে সোনা ক্রয়ে টাকা বিলিয়ে গেছে, অথচ নেওয়ার সময় দেখে থলি ভর্তি বালু। অনুভূতির টানাপোড়েনে তার একবারও মনে হলো অনিমেষকে প্রশ্ন করবে, তবে জানে তার উত্তর হবে মিথ্যে, অশুদ্ধ, কিংবা উত্তরই পাবে না। শুধু শুধু আর শব্দ খরচ করবে কেন ভেবেই চুপ থাকলো। নিকাবের আড়ালে ভাঙাচুরা নারীটির অনুভূতি আর কারো জানা হলো না। বেডরুমের বিছানায় বসে বসে ফল কাটছে বাসন্তী। নাইম দেখে বিরক্ত ও রাগান্বিত হলো। তোমাকে না কতবার বলেছি যেখানে যেটা করার সেখানে সেটা করবা। এটা কি ফল কাটার জায়গা? কিচেনে যাও, চত্বর। আপনি তো আমাকে ভালোবাসেন। বেফাস প্রশ্ন বাসন্তীর। চোখে মুখে কৌতূহল, বেদনার ছাপ, উত্তেজনা স্পষ্ট। নাইম আকস্মাত এমন প্রশ্নের কারণ বুঝলো না, বরং আরো বেশি বিরক্ত হলো। কিসব আজাইরা প্রশ্ন? কিচেনে যাও। বলেন না সত্যি করে আপনি আমাকে ভালোবাসেন? হ্যাঁ বাসি। হয়েছে? শুরু করেছে কি তুমি? আমি তো রেগে যাচ্ছি। বাসন্তীর দিকে তাকাতেই চমকে ওঠে সে। রমণীর নিজ গলায় ছুরি ধরে বসে আছে, তার চোখে অশ্রু, চোখ জোড়া জল জল করছে। তাতে অন্যরকম এক জেদ দেখতে পাচ্ছে আজ নাইম। সত্যি করে বলেন ভালোবাসেন নাকি না? না হলে এই ছুরির আমার চামড়া ভেদ করতে সময় লাগবে না। মিথ্যে বলবেন না দয়া করে, আমি সত্যি জানতে চাই। শুকনো ঢক গেলে নাইম। ভয় হচ্ছে তার, অতিরিক্ত ভয়, যে ভয়ে মিথ্যে বলার জ্ঞান থাকে না। বাসি না, ভালো। এখন প্লিজ ছুরিটা নামাও, লেগে যাবে বসন্ত, ভয় হচ্ছে আমার। বাসন্তের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে, সে শুধুই বিড়বিড়ায়। চলে যান, একা ছেড়ে দিন আমায়, চলে যান। আমি যাচ্ছি, তুমি প্লিজ নিজের কোনো ক্ষতি করো না। ভীতিগ্রস্ত যুবক ধীর ধীর পায়ে ঘর ছাড়ে। বাসন্তী স্তব্ধ হয়ে সেখানেই বসে, ভাবছে তার ভালোবাসার ঘর তবে মিথ্যে ছিল। কি করবে এখন? কোথায় যাবে? কিভাবে ভালোবাসার খোঁজ পাবে? মর্নিং মাই হ্যাপি, একটা কিসি দাও তো। মর্নিংটা গুড, বেটার, বেস্ট হবে। ঘুমো ঘুমো চোখে পরিচিত নারী কণ্ঠে এ কথা শুনতেই হুড়মুড়িয়ে জেগে ওঠে নাইম। অস্পষ্ট ভাবে বলে, বসন্ত। আর কিছু বলতে পারে না, তার আগেই যে এক ঝাঁক কোমল বলতা তার অধর ছুঁয়ে দেয়। সে কি বিষধর ছোঁয়া! স্পর্শ শেষে বাসন্তী চোখে চোখ রেখে শুধায়, তোমার হৃদয়ে শুষে নিচ্ছি প্রিয়তম, তোমার সবটুকু বিষ আমার দিয়ে দাও, আমার ভালোবাসাটুকু তুমি গ্রহণ করে নাও। নাইমের মাথা স্তব্ধ হয়ে গেছে। বাসন্তীর দ্বারা এমন আচরণ কিছুতেই সম্ভব নয়। তাহলে সে স্বপ্নই দেখেছে, অন্যরকম বসন্তের স্বপ্ন। নাইমের চিন্তার মাঝেই কামড় পরে ঘাড়ে, সূক্ষ্ম ব্যথায় গা শিউরে ওঠে, নাকি কিছু অন্যরকম অনুভূতির দরুণও এই শিহরণ, কে আর জানে। What the hell? সামনে তাকাতেই মুখে তালা লাগে যুবকের। সেই একই নারী মূর্তি চাপা হাসছে তাকে কামড়ে। তাহলে কি বাস্তবই সব? ওঠো না নাইম, আজকে তোমাকে রান্নায় হেল্প করবে বুঝলে। চৈতালি আপুর শরীর রাত থেকে খুব খারাপ, আমি একা একা এত কাজ কিভাবে করি বলো। নাইম ড্যাব ড্যাব করে দেখেই যাচ্ছে নিজের বসন্ত কুমারীকে। এ কোন রূপ দেখাচ্ছে আজ তার একান্ত নিকটবর্তী নারী। গতকাল রাতে বাসন্তী প্রশ্নবিদ্ধ করার পর সে যখন শুতে আসে, বাসন্তী তখন তন্দ্রায় ডুবে। তা দেখে কোনো কথা ছাড়াই একপাশে ঘুমিয়ে পড়ে। কি হলো, ওঠো, আজব তো। কাঠখোট্টা কথাবার্তা বাসন্তীর, চিন্তায় ভাটা পড়ে যুবকের। তুমি ঠিক আছে বসন্ত? এসব নিয়ে কষ্ট পাওয়ার কি আছে?
দেখো আমি তো তোমার সাথে আছি, থাকবো। অন্য কেউ তোমার জায়গা নিতে পারবে না আমার জীবনে। তুমিই একমাত্র নারী থাকবে যে আমাকে গভীরভাবে ছুঁয়ে। তার সান্ত্বনায় যেন আরো ভরকে গেল বাসন্তী। মনে মনে বলে, আরে পাগল বলস কিনা, আমি পাগল? কি সব বাজার কথা লাগাই দিয়েছ? ওঠো তো বিছানা থেকে, কিছু তো করো না, খালি প্যান প্যানি আর ঘ্যান ঘেনি। আমার হয়েছে আচ্ছা জ্বালা। ঠিক সেই মুহূর্তেই মায়ের চেঁচানোর আওয়াজে সশব্দে কেঁদে উঠল নাইমের পাশে শুয়ে থাকা নাহিবা। নাইম হুড়মুড়িয়ে উঠে কোলে নিয়ে শান্ত করতে শুরু করলো তাকে। বাসন্তী বাবা মেয়ের ভালোবাসা দেখে আলতো হাসলো, তারপর বিছানা গোছাতে লেগে পড়ে। ওকে আবার কোলে দাও, আর তুমি ওর ট্রলিটা নিয়ে আসো, যেটা অনিমেষ ভাইয়া গিফট করছে, সেটা আনবা, তোমার কেনাটা না। অত্যন্ত স্বাভাবিকতার সাথেই আদেশ করলো বাসন্তী, যেন এমনটা করার জন্যই নতুন না। নাইমকে কিছু বলতে না দিয়ে নাহিবাকে কোলে নিয়ে বেরিয়ে পড়ল সে। তার চোখে মুখে ব্যস্ততা ও প্রয়োজনের অধিক স্বাভাবিকতা। নাইম হাত মুখ ধুয়ে একদম পরিপাটি হয়ে ট্রলি নিয়ে ড্রয়িং রুমে আসলো। বাসন্তী তখন ভাজি করার জন্য গাজর কাটছে। এসছেন মহারাজ, বেশ তাড়াতাড়ি এসে পড়েছেন মনে হলো। আর আধ ঘন্টা পর আসতেন ট্রলিটা নিয়ে। নাইম এতক্ষণ না রাখলেও বাসন্তীর এমন বিদ্রুপ মাখা কথায় বেশ রাগান্বিত হয়ে উঠল। এবার কিন্তু বেশ বাড়াবাড়ি করছো বসন্ত, মেজাজ খারাপ করে ফেলেছো। তার এই ক্রোধ ঠাহর পেল না বাসন্তীর কাছে, বরং বেশ রসকসহীন জবাব রমণীর। রান্নাঘরে যান, রাতের বাসন পড়ে আছে কয়েকটা, একটু সাহায্য করো আমায়। বসন্ত কুমারীর এমন খামখেয়ালিপনার সহ্য হচ্ছে না নাইমের। ক্রোধে দেহের সর্বশক্তি দিয়ে সোফায় লাথি মারে নাইম। বাসন্তী জোরালো শব্দে কেঁপে উঠলেও প্রতিক্রিয়া নেই। এ যেন ঘি হয়ে পড়ে নাইমের ক্রোধের অনলে। বাসন্তীর দিকে ঝুঁকে গলা চেপে ধরে তার। বেশি বাড়াবাড়িস না, জানে মেরে ফেলবো। আমার হাতে মৃত্যু অমৃত প্রিয়। বিষাদে মরণ হয়েছে কতবার, কিন্তু আফসোস সেই ভয়ানক বেদনার মৃত্যু আমার নজরে পড়ল না। চাকু সামনে আনে বাসন্তী। নাইম খানিক সরে যায়। তোমার হাত নোংরা করবে কেন প্রিয়? আমিই না হয় তোমার কাজ সহজ করে দিই। বলেই যেই না গলায় ছুরি ঠেকাতে যাবে, তখনই নাইম ছুরি ছিনিয়ে নিয়ে সজোরে আছাড় দেয় মেঝেতে। চুলের মুঠি চেপে ধরে ঋণ সুরে শুধায়, আরে পেয়েছো নাকি তুমি? সবসময় ছুরি ছুরি খেলা। আমাকে পোষ মানাতে চাও তুমি? আমাকে? আমি সেই ছেলে না। ব্যথা লুকিয়ে শব্দ করে হেসে ওঠে বাসন্তী। তুমি বুঝি কুকুর, পোষ মানাবো তোমায়? আমি তো তোমায় জয়ী করে তোমাকে জয় করতে চাই। আর কতবার ছুরি ছিনিয়ে নেবে আমার? এক ফাঁকে একা করেই দেব তোমায়। ধাক্কা দিয়ে বাসন্তীকে সরিয়ে দেয় নাইম। টেবিলে থাকা সবকিছু ছুঁড়ে ফেলে দেয় মেঝেতে। ফ্রাস্ট্রেশনে মাথায় দাউ দাউ করে ক্রোধানল জ্বলছে তার। নিজের মাস্কার চশমা বের করে নেয় ড্রয়ার থেকে। এই ঘরে থাকবোই না আমি। তুই আমার সাথে বাহাদুরি করিস? হ্যাঁ, আমিও দেখবো তোর এই সাহস কতক্ষণ থাকে। আসলে তোরা সব মেয়ে এক পদের, সব দাস বানাতে চাস ভালোবাসার নামে। এজন্যই ভালোবাসিনি তোকে, কখনো না। কথাটা কানে ঢুকতেই অস্থির হয়ে পড়েছে বাসন্তী। ছুরি তুলে নিয়ে এক পা করে এগিয়ে যায় নাইমের দিকে। যুবক বল ভালোবাসি, অধরে দে ভালোবাসার ছাপ, তা না হলে মুক্তি দিব। এক ধরনই দিব আমি বিহীন, সুখী হরা তুই আমি হীনা হয়ে, না করেছে কেবা। দৃঢ় কণ্ঠ তার। নাইম খেয়াল করলো বাসন্তীর চোখে আজ অন্যরকম জেদ, অটলতা। তাকে কেন যেন প্রবাহিত করলো তা। বাসন্তী তার অমূল্য রতন, যে রতন জীবনে একবারই পায় মানুষ, তাই হারাতে দেওয়ার সুযোগ নেই। অধরে শুষ্ক এক ছোঁয়া দিয়ে অনুভূতিহীন ভালোবাসি উচ্চারণ করেই ঠাস করে দরজা লাগিয়ে বের হয়ে যায় সে। বাসন্তীর চোখে অশ্রুময় তৃপ্তি, সে আপন মনেই বিড়বিড়ায়। আমার সবটুকু আবেগ, সুখ, অনুভূতি নিংড়ে দিয়ে বেদনা, কষ্ট, অবজ্ঞা, অপমান মাথা পেতে নিয়েছি তোর ভালোবাসার বিনিময় প্রিয়। আর তুই কত সহজেই বলে দিলে ভালোবাসিস না। আমিও ভেবে নিয়েছি তোর ভালোবাসা আমি ছিনিয়ে নিবই নিব। কেন এত বিশ্বের বিক্ষোভ জেলে তনুতে পরাণে? বারবার কষ্টের করুণ হার কণ্ঠে তুলে নাও। কেন এত কষ্ট পাও? কেন এত কষ্ট পাও তবে? সারা রাত্রি হেঁটে এসে শেষে যদি না পেলে সকাল,
তবে এই জাগরণ কেন? কেন এই হেঁটে আসা দুঃখময় কুয়াশার রাতে? কেন তবু শুশ্রূষার দিকে ছুটে ঘৃণাকে হারানো? যেদিকে ফিরেছে মন সেদিকেই ফেরাও নিজেকে। বিষাদ মনে কবিতাটি আবৃত করে যাচ্ছে চৈতালি। সে সাহিত্যানুরাগী মেয়ে নয় মোটেও, তবে কবিতা আবৃত্তির প্রতি একটা ঝোঁক আছে, বিশেষ করে রুদ্রবাবু আর সুনীল বন্দ্যোপাধ্যায়ের কবিতা আবৃত্তির দিকে। এই কবিতাগুলোর মাঝে অন্যরকম এক শক্তি আছে, যা প্রেমে না পড়েও তার মাধুর্যতার আভাস দেয়, বিরহ বেদনা না পেয়েও বিরহের দমবন্ধ অনুভূতি বোধ করায়। বেশ ভালো আবৃত্তি করো আপু, থামলে কেন? চৈতালি সচকিত হয়ে চোখের অশ্রু মুছে নিয়ে বাসন্তীর দিকে ঘুরল। তার জন্য নাস্তা নিয়ে এসেছে সে। অন্যান্য দিনের চেয়ে আজ বহু বেশি দ্বিধাহীন লাগছে মেয়েটিকে। শুধু শুনেই গেলে মনে, হার নিতে পারলে না। মানে? সারা রাত্রি হেঁটে যদি সকালই না পাও, তবে কেন এই জাগরণ বা হেঁটে আসা? কেন এত কষ্ট সয়ে নেওয়া? ভালোবাসা কি তবুও পেলে? আমার মা বাবার যখন তালাক হয় তখন আমার বয়স মাত্র 10। সেই তালাকের পর থেকে একটা মুহূর্ত শান্তি পাইনি। কেউ কখনো ভালোবাসেনি, মা তো মারতই। আবার সে যখন মন চাইতো গায়ে হাত তুলতো, খুব লাগতো বুঝলে। মায়ের মার সহ্য করা যায়, তার শাসন করার অধিকার ভালোবাসার সাথে, কিন্তু ভালোবাসাবিহীন শাসন? মাটাও না কোনোদিন এই বাবা ছাড়া মেয়েটিকে আদর করেনি। আমি বড় বেশি তৃষাতুর ছিলাম, শুধু একটু ভালোবাসা পাওয়ার জন্য এবং নিজের সবটুকু ভালোবাসা দেওয়ার জন্য। আফসোস কেউ নেয়নি, কেউ দেয়নি, নাইম ছাড়া। তার মারধর সব সহ্য করতে ওই যে দিন শেষে তার দুটো প্রেমময় কথা, আদর সোহাগ, আমার অসুখে যত্ন পেতাম, ভালোবাসিও তো বলতো, হয়তো মিথ্যেই, তবুও কেউ ভালোবাসার ছিল, কপট হলেও। আমার ভালোবাসার তৃষ্ণা আমাকে বাধ্য করেছিল সব মেনে নিতে। তাছাড়া যেতামই বা কোথায়? কেউই তো নেই আমার। থেমে ফোঁস করে নিঃশ্বাস ছাড়লো সে। চৈতালি ভাবল, মেয়েটা আসলে আজ কেন যেন দ্বিধাহীন, শক্ত। আমি তো আমি, বোকাশোকা এক তৃষ্ণার্ত নারী। তুমিও তো শুধু কবিতা বলেই গেলে, মনে লাগালে না। যেদিকে ফিরেছে মন সেদিকে ফেরাও নিজেকে। তোমার মন কি সত্যি এই দিকে, নাকি পড়ে আছে সেই ছোট্ট দূর রুমের সস্তা ফ্ল্যাটে কমায়ের মানুষটার সাথে? ভালো আছো তো তুমি? সত্যি ভালো আছো? বাসন্তী চৈতালির হৃদয়ের কথার বিষমাখা তীরে ছুড়ে দিয়ে আর একদণ্ডও দাঁড়ালো না, বের হয়ে গেল। নির্দয়ের ন্যায় একবার তাকিয়েও দেখলো না তার তীরে কতটা তরপাচ্ছে ল্যাসময় তরুণীটি। অন্ধকারাচ্ছন্ন ঘর, মাথার উপর ছোট্ট একটা হলদে আলোর উৎস শুধু। কমিশনার সাহেব বসে বসে দরদর করে ঘামছেন। চিন্তিত এলাকার পরিচিত বড় ভাই সাদ্দাত নামক প্রতিদিন গরিব হকারদের কাছ থেকে টাকা তুলে গুন্ডাটিও। তবে এসপি মশাই বেশ শান্ত। এবার কোনো গভীর ভুল তিনি করেননি, কিন্তু তবুও মনের কোনো এক কোণে ভয়। এলাকার ছোট থেকে বড় ক্ষমতাবান সরকারি কর্মচারী, মাস্তান সবাই চিন্তিত। আজ যে বৈঠক বসেছে, আবার তাদের চিন্তা ভাবনার মাঝে দরজা খুলে ভেতরে প্রবেশ করলো এক আগন্তুক। পরনে তার কালো হুডি, মুখে মাস্ক, হাব ভাবেই বোঝা যায় অল্প বয়স্ক ছেলে। তবুও তাদের কেমন নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। সালাম সবাইকে, কি অবস্থা আপনাদের? ভার গলায় বলতে বলতেই বসে পড়লো নিজের জন্য নির্ধারিত চেয়ারে। ওয়ালাইকুম আসসালাম। ছোটকান সাহেব, আপনি কেমন আছেন? আমি তো ভালোই আছি, তবে আপনারা মনে হয় বেশিক্ষণ ভালো থাকবেন না। রাশভারী কণ্ঠ, একটু ত্রাসিত হয় সেখানে উপস্থিত সকলেই। সাদাত, শুনলাম প্রতিদিন 100 টাকা করে নিচ্ছ হকারদের কাছ থেকে। তোমার বাপ কি তাদের কাছে তোমার জন্য টাকা কামাই করে রেখে গিয়েছিল? আমি অত আসলে নকলে এইসব কিছু বুঝি না বাপু। তোমাকে আমি একদম টাকা তুলতে তো মানা করছি না। ভিখারি তুমি, ভিক্ষে তুলবে ঠিক আছে, কিন্তু এত টাকা তো আর ভিক্ষা নেওয়া যাবে না। মাথা নুয়ে ফেলে সাদ্দাত। ভদ্র বাসায় কি অপমানটাই না করলো ছেলেটা। কমিশনার সাহেব, এসপি সাহেব আর বাকিরা আপনাদের ছোট্ট একটা কাজ দিয়েছি করতে, সাদিককে খুঁজতে। বিনিময়ে টাকা পয়সা সকল রকম সুবিধা দিচ্ছি, তাও আপনারা পাচ্ছেন না। যারা আপনাদের ক্ষমতায় রেখে আমার লাভ কি?
প্লিজ এমন করবেন না ছোট সাহেব। আমি আপনাকে নিশ্চিত করছি কিছু দিনের মধ্যেই সাদিককে আমরা আপনার হাতে তুলে দেব। কি বলো সবাই? কমিশনার সাহেব বিনীত করলেন। হ্যাঁ হ্যাঁ, সবাই এক সুরে সায় জানালো। বাঁকা হাসে নাইম, তারপরও চোখ তুলে শুধায়, আর মিনহাজ, তুমি কিন্তু কাজে আজকাল বেশ ভালোই ফাঁকি দিচ্ছ। অন্ধকার এই দুনিয়ায় কোথায় কি হচ্ছে সে খবর দেওয়ার কাজ তোমার, অথচ আজকাল আমি কোনো খবরই পাই না। আরো বেশ কিছুক্ষণ নানা বিষয়ে আলোচনা করে বের হতে নেয় নাইম। দরজার দিকে যেতেই হুট করেই মাস্কের দড়ি ছিঁড়ে যায়। চমকিত হয়ে পড়ে নাইম, তাড়াতাড়ি হাত দিয়ে মুখ ঢেকে বের হয়ে যায়। কিন্তু ততক্ষণে সাদ্দাত তার এক ঝলকান পেয়ে বসেছে। আপন মনেই সে বিড়বিড়ায়। বাসায় ফিরে ঘরে ঢুকতেই দেখতে পায় বাসন্তী দরজার বিপরীত দিকে ঘুরে শুয়ে আছে। তখন আসর নামাজের সময়। এই অবেলায় ঘুমিয়ে থাকতে দেখে কিছুটা চিন্তিত হয়ে তাকে দেখতে এগিয়ে যায় যুবক। শান্ত হয়ে শুয়ে আছে মেয়েটি, যেন সেই রূপকথার ঘুমন্ত রাজকন্যা। কে বলবে এই মেয়ে সকালে এমন কাণ্ড ঘটিয়েছিল? হুট করেই নাইমের বড্ড বেশি তৃষ্ণা পেয়ে যায় এই যুবতী শুষ্ক দুখানা অধর গভীর স্পর্শে সিক্ত করে দিতে। কিন্তু মেয়েটা তো ঘুমোচ্ছে। হুট করে এক দুষ্ট ভাবনা ধরা দেয় নাইমের মাথায়। বসন্ত কুমারী, খুব জ্বালিয়েছিলিস না আমাকে, সত্য দিতেই হবে। যাক, এখন না হয় শুধু আসলটাই নিলাম। বিড়বিড়িয়েই নিজের আয়ত্তে নিয়ে নেয় প্রণয়িনীর অধৈর্যরা। তন্দ্রাচ্ছন্ন বাসন্তী শক্ত ছোঁয়া ও দমবন্ধ অনুভব করায় ছটফট করতে শুরু করে। তবে এতই কি আর সহজ পুরুষালী বন্ধনের বেড়াজাল থেকে মুক্ত হওয়া? ছটফট করতে করতে ক্লান্ত হয়ে পড়ে। চোখ খোলে সে। চোখ খুলতেই দেখতে পায় নাইমের চেহারার অর্ধাংশ। নাইম চোখ টিপে দিয়েই বেশ জোরে একখানা কামড় দিয়ে মুক্ত করে দেয় তাকে। বাসন্তী মৃদু আর্তনাদ করে বলে, মাথা খারাপ হয়ে গেছে তোমার? এমন কেউ করে? কত ভয় পেয়ে গিয়েছিলাম আমি। তার এতগুলো কথা নাইম নির্দ্বিধায় উপেক্ষা করে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। টানা আধ ঘন্টা গোসল সেরে বের হয়ে সে তো অবাক। বাসন্তী নিজেকে খিমারে আচ্ছাদিত করে বসে আছে। এগুলো কেন পড়েছ? তুমি বাইরে যাবে? কোনো আশিকের আশকারা পেয়ে ডানা গুছিয়েছে তোর? এই ডানা না আমি কেটে দিতে পারি। তার কথার মাঝেই বাসন্তী এগিয়ে এসে পা উঁচু করে গলা জড়িয়ে ধরে তার। নিকাবে ঢাকা অধরের আলতো স্পর্শ দেয় গলায়। তার ক্ষমতা যে ওই অবধি, সাহায্য ছাড়া নাইমের মুখশ্রীতে ঠোঁট ছোঁয়ানোর ক্ষমতা আল্লাহ তাকে দেয়নি। উফ জনাব, এত রাগলে চলে? আগে শোনেন তারপর বলেন। আমরা দুজনেই ডক্টর অরবিন্দ ভট্টাচার্যের কাছে যাচ্ছি আপনার চিকিৎসা করাতে, সাথে নাহিবা শোনাও যাবে। ব্যঙ্গাত্মক হাসি ফুটে ওঠে নাইমের চেহারায়। এতটা বছর ধরে সংসার করো আমার সাথে, এটুকু বুঝতে পারো এই নারী দেহের মোহমায়া আমাকে ভোলাতে পারে না। সব তোমার মাঝে আমি কখনোই হারাইনি, বরং নিজের বোধ শক্তি নিয়েই তোমাকে আবিষ্কার করেছি। তোমার কাছে আসার চেয়ে বাসে থাকাকে বেশি গুরুত্ব দিয়েছি। অথচ তুমি কিনা 10টা মেয়ের মতো এসেছো এই চুমুল হাস্যময় ভঙ্গিমা রোম্যান্টিকতাটা নিয়ে আমাকে ভুলিয়ে কাজ চালাতে। হাস্যকর ব্যাপার স্যাপার এগুলো কাজ করে অন্যান্য পুরুষের সাথে, কিন্তু এই নাইম ভিন্ন। তার মন ভোলাবে এমন কেউ বা কিছু নেই এই ধরনের কাছে। তবে তোমরা সব মেয়েরাই এক, সবসময় পুরুষকে পোষ মানানোর ধাক্কায় থাকো। বাসন্তী একটু বিব্রত হলো। ভেবে উঠল, আসলেই ছেলেটা কখনো তার দেহকে ভোগবস্তু বোধ করেনি। সে অত্যাচার করেছে বহু, কিন্তু স্ত্রী হয়ে এটুকু সে বলতে পারে নারীর শরীরের নেশা নেই নাইমের। সে তার মন মস্তিষ্ককে নিজের অধীনে রাখতে চেয়েছে। অসুস্থতার দরুনই হয়তো নিজেকে সামলে নেয় রমণী, স্বাভাবিক হয়। এগুলো আমার অধিকার, ইচ্ছে, ভালোবাসা, কোনো মন ভোলানোর উপায় নয়। উল্টো পাল্টা বুঝবা না। এখন রেডি হও, তোমার চিকিৎসা প্রয়োজন তর্কের চেয়ে বেশি। কিসের চিকিৎসা দরকার? আমার কি অসুখ আছে নাকি? আজও ওসিডি, মরবিড, জেলসি, ইন্টারমিডিয়েট, এক্স কি জানো? কি বলছো হাবিবি? এগুলো তোমার ডিসঅর্ডারের নাম। এখন বুঝছো কিসের চিকিৎসা লাগবে? বিচলিত হয়ে পড়ে নাইম, সাথে আশ্চর্য বোধ করে সে। তারপর গম্ভীর সুরে উত্তর দেয়, আমি কোথাও যাচ্ছি না, আমি একদম ঠিক আছে। ওই ডাক্তারের মাথা নষ্ট। আচ্ছা যেও না, আমিও অনিমেষ ভাইকে বলবো মাহিবাকে দূরে কোথাও রেখে আসতে তোমার থেকে। তোরে তো আমি
বলেই চর মারতে নেয় বাসন্তীকে, কিন্তু অনিমেষ তার হাত এসে ধরে ফেলে। অনিমেষ বেশ কিছুক্ষণ আগেই এসেছে বাসন্তীর কল পেয়ে। বাসার ধানমন্ডিতেই হওয়ায় খুব সময় লাগেনি তার আসতে। একদম ভাবিকে কিছু বলবি না। তুই নিজেও ভাব, রাগের মাথায় সেদিন তুই ভাবিকে যখন ধাক্কা মেরেছিলি তোর একটু সেন্স ছিল না। ভাবির কোলে নাহিবা পড়ে গেলে যে কোনো অঘটন ঘটতে পারতো। এখন তুই বল, তোর রাগের জন্য কি তোর সাথে সেফ নাহিবা? তুই কি নিজেকে মিস্টার খানের মতো নিকৃষ্ট পিতা বানাতে চাস? নিজের বাচ্চার জন্য এটুকু করতে পারবি না? তোর রাগ স্বাভাবিক নয় দোস্ত, একটু ভাব। ভাবি না হোক অ্যাটলিস্ট নাহিবা ওই ছোট্ট অবুঝ শিশুটার জন্য ভাব। বন্ধুর আবেগ মাখা গলার কণ্ঠ শুনে সত্যি ভাবুক হয় নাইম। আর চোখের দোলনায় শাইতা নিজের রাজকন্যার দিকে তাকায়। না, এই মেয়ের জন্য সে সব করতে পারবে, শুধু এই মেয়ের জন্য, তার রাজকন্যা যে। নাইমকে চুপ থাকতে দেখে ফুঁসে ওঠে বাসন্তী। একে বুঝিয়ে লাভ নেই ভাইয়া, নিজের সন্তানের ভালো মন্দ তো পাগলও বোঝে, কিন্তু উনি। কাঠখোট্টা হয়ে বলল নাইম। আমি রাজি। বাসন্তী ও অনিমেষ দুজনেই এই কথায় খুশিতে আটখানা হয়ে গেল। আপন মনেই বিড়বিড়ালো রমণী। অবশেষে সুবুদ্ধি হলো কাঁথার। নাইম অস্পষ্টভাবে বাক্যটি শুনে তেতে উঠল। এই বসন্ত, কি বললো তুমি আমায়? যা সত্য তাই বলেছি। নাইম কিছু বলবে তার আগেই তাকে ঠেলে ঠুলে বাসন্তের কাপড় চোপড় সহ বাথরুমে পাঠালো নাইম। তারপর বাসন্তীকে চোখ টিপ দিয়ে বলল, ওয়েল ডান ভাবি, ভালোই তো সাহায্য করেছে আমার বন্ধুকে। চৈতালি বিনা শব্দে শুধু অশ্রুই ফেলে যাচ্ছে। ফাহিমকে আনব্লক করে বেশ কয়েকবার কল দিয়েছিল সে, কিন্তু যুবকের ফোন বন্ধ। ছেলেটার সাথে কথা না বলে শান্তি পাবে না সে, কিন্তু কাকে কল দিবে? হুট করেই মনে পড়ে আজ তো ফাহিমের ওভারটাইম করার কথা। নিশ্চয়ই সে অফিসে, ফাহিমের একজন কলিগের নাম্বার আছে তার কাছে। তবে কি মনে করে লোকটা? আবার এইটা ভেবে আর কল দিতে যেও দিল না। অবশেষে অনেক বোঝাপড়ার পর কল করলো ফাহিমের কলিগকে। অপর পাশের মানুষটির থেকে যা শুনলো তাতে যেন পা থেকে মাটি সরে যায় তার। তার সোনার সংসার তাহলে ভেঙে গেল।